ক্লাস। সো প্রথম ক্লাসে মূলত আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এই কোর্সটার কি কি ফিচার আছে, বা এই কোর্সটাকে আমরা কিভাবে সাজিয়েছি, কিভাবে চিন্তা করছি, এন্ড এটার ওয়ে ফরওয়ার্ডটা কেমন হবে, আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় যাব। সো আমি চিন্তা করেছিলাম আমরা চ্যাপ্টার 2 দিয়ে শুরু করব, বাট চ্যাপ্টার 3টা দিয়ে শুরু করছি। আহ চিন্তা করলাম চ্যাপ্টার 3টা যেহেতু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার তোমাদের, এবং প্রথম পরীক্ষায় এটা থাকা উচিত 1 2 3 বা 1 আর 3 বা 2 আর 3 থাকা উচিত। সো এই চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং, এবং দেখবা এই চ্যাপ্টারটা পড়লে তোমাদের খুব ভালো লাগবে। ঠিক আছে, দেখবা এই চ্যাপ্টারটা পড়লে তোমাদের ভালো লাগবে এবং খুব মজা পাবা। যদিও অলরেডি আমার একটা 2টা 3টা ফ্রি ক্লাস থাকার কথা, তোমরা 2টা 3টা ফ্রি ক্লাসে এই চ্যাপ্টারে কিছু পড়ছো, বাট তাও নতুন করে যেহেতু আমরা শুরু করছি, আমরা অনেক সুন্দর করে জিনিসটা গুছিয়ে গুছিয়ে পড়বো। ওকে, সো একদম প্রথমে চলে যাই যে আমাদের এই চ্যাপ্টার 3 এর গুরুত্বটা কি। প্রথমত, এই চ্যাপ্টার 3 এর মধ্যে আছেটা কি? চ্যাপ্টার 3 এর নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তো সংখ্যা পদ্ধতি তো তোমরা বুঝতেছই যে আমরা নর্মালি সংখ্যাটাকে কিভাবে প্রকাশ করি, 1 2 3 4 5 তো লিখতেই পারি ভাইয়া, ঠিক না? বাট এর বাইরেও কি কোনো নতুন সংখ্যা আছে কিনা? যেমন আমরা জানি বাংলায় কথা বলতেছি আমরা, ঠিক সেমভাবে ইংলিশেও কথা বলা যায়, আবার স্প্যানিশেও কথা বলা যায়, রাইট? চাইনিজ ল্যাঙ্গুয়েজেও কথা বলা যায়, জাপানিজ ল্যাঙ্গুয়েজে কথা বলা যায়। তাহলে যেহেতু ভাষা অনেকগুলো রয়েছে, তাহলে সংখ্যাও অনেকগুলো থাকা উচিত, বা অনেক ধরনের থাকা উচিত। যেমন বাংলায় সংখ্যা এক ধরনের, 1 2 3 4 5, আবার ইংলিশে 1 2 3 4 5 6 7, রাইট? তাহলে যেহেতু এই দুইটা সংখ্যা আমরা চিনি, তাহলে এর বাইরেও কি নতুন কোনো সংখ্যা আছে পৃথিবীতে? হ্যাঁ আছে। ওই সংখ্যাগুলোই নিয়ে মূলত আমরা এখানে কাজ করব। পাশাপাশি ডিজিটাল ডিভাইস শুনতেছো? ডিজিটাল ডিভাইস মানে কি? আমাদের ফোন, ল্যাপটপ, কম্পিউটার, ক্যামেরা, সবগুলো জিনিস হচ্ছে ডিজিটাল ডিভাইস। এই ডিজিটাল ডিভাইসের বাইরে গিয়ে, একটু বড় বড় জিনিসের বাইরে গিয়ে ছোট ছোট জিনিস, একদম কম্পিউটারের ভেতরে যে ডিজিটাল ডিভাইসগুলো, ছোট ছোট ডিভাইস আছে, ওই ডিভাইসগুলো কিভাবে কাজ করে, আমরা সেই জিনিসগুলো নিয়ে জানার চেষ্টা করব। তাহলে এই চ্যাপ্টারের মূলত 2টা পার্ট। একটাকে আমরা বলতেছি সংখ্যা পদ্ধতি, একটাকে আমরা বলতেছি সংখ্যা পদ্ধতি, যেটা হচ্ছে কতগুলো সংখ্যা, কয় ধরনের সংখ্যা আছে। আরেকটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। মূলত এই 2টা পার্ট থেকে তোমাদের মিনিমাম বোর্ডে 2টা প্রশ্ন আসবেই। সো যেহেতু 2টা প্রশ্ন আসবে, ডেফিনেটলি আমাদের এই চ্যাপ্টারটা সবচেয়ে গুরুত্বর সাথে পড়তে হবে। এই চ্যাপ্টারটা দেখবা ম্যাথও আছে। ম্যাথ যেমন অনেকে তোমরা ম্যাথ পড়তে পছন্দ করো, দেখবে এই চ্যাপ্টারে ম্যাথও আছে। সো ম্যাথ করলে খুবই ভালো লাগে এবং খুব সহজে মার্ক তুলে ফেলা যায়। সো এই চ্যাপ্টারটা এই জায়গাটাতে ইন্টারেস্টিং। পাশাপাশি ডিজিটাল ডিভাইসেও দেখবা খুব সহজ কিছু ম্যাথমেটিক্স আছে। ওই জিনিসগুলো আমরা বলি বুলিয়ান অ্যালজেব্রা, স্বাভাবিক ম্যাথ না, একটু নতুন ধরনের ম্যাথ। সো ওই ম্যাথগুলো করলেও দেখবা খুব সহজে মার্ক তুলে ফেলা যায়। সো এই চ্যাপ্টারটাকে বলা হয় এই জন্য আইসিটির একদম কোর চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা পারা মানে তুমি অলরেডি 20 পেয়ে গেছো, সিকিউতে তোমার 20 ডান। এবং এমসিকিউতেও তোমার মিনিমাম মিনিমাম এই চ্যাপ্টারটা থেকে আহ 7টা বা 8টা প্রশ্ন আসবেই। সো তুমি বলতে পারো যদি পুরো আইসিটির যতগুলো চ্যাপ্টার আছে তোমার বইয়ে, এর মধ্যে যদি এই চ্যাপ্টার 3টা পড়তে পারো, তোমার অলরেডি 25 থেকে 30 মার্ক কনফার্ম। সো এই চ্যাপ্টারটার গুরুত্ব কিন্তু সবচেয়ে বেশি। ঠিক আছে, এবং আমরা আরেকটু হায়ারার্কিও দেখতে পারি যে ভাইয়া ওভারঅল আমাদের আইসিটিতে টোটাল কয়টা চ্যাপ্টার আছে। তাহলে আইসিটিতে সবচেয়ে প্রথমে যে চ্যাপ্টারটা আছে, আমরা বই থেকেও দেখাতে পারি, তোমরা যদি চাও আমরা বইও চলে যেতে পারি। মূলত কি কি বই পড়বা, কয়টা চ্যাপ্টার আছে, কোন কোন জিনিসে গুরুত্বপূর্ণ, এই সবগুলো জিনিস নিয়ে আজকে ইন্ট্রোডাক্টরি আলোচনা হবে। এরপর আমরা যাব মূল পড়াশোনায়। ঠিক আছে, আমাদের যে আইসিটির বোর্ড বইটা আছে, সেই বোর্ড বইটা তোমরা যদি দেখো, তাহলে তোমরা অনেক ভালো একটা আইডিয়া পাবা যে তোমাদের মূলত কি কি জিনিস পড়তে হবে। এটা হচ্ছে তোমাদের আইসিটির একটা বোর্ড বই। এটা ওয়েবসাইটেও পাওয়া যায়, তোমাদের কলেজেও দিবে, বা তোমরা ডাউনলোডও করতে পারবা। এবং এটাকে তোমরা যদি স্ট্যান্ডার্ড ধরতে পারো ভালো, বাট এখানে ইন ডিটেলসে অনেক কিছু নাই। সো আমরা ইন ডিটেলসে পড়ার জন্য আরেকটা রাইটারের বই আমরা সাজেস্ট করব। সেই বইটা হচ্ছে মাহবুবুর রহমান স্যারের বই। ঠিক আছে, মাহবুবুর রহমান স্যারের বই। এখানে দেখো আমি আরেকটা বই নিয়ে এসেছি,
এই বইটা হচ্ছে মাহবুবুর রহমান স্যারের বই। এর পাশাপাশি আরো কিছু রাইটারের বই আছে, মুজিবুর রহমান স্যারের বই আছে, অক্ষরপত্রের প্রকাশনীর কিছু বই আছে, ওই বইগুলো মোটামুটি ফলো করা হয়। সো বইয়ের দিক থেকে যদি আমরা চিন্তা করি আমরা কোন বইগুলো পড়বো, প্রথমত আমরা বোর্ড বইটা ফলো করতে পারি, বোর্ড বুকটা ফলো করতে পারি, যেটা এনসিটিভির থেকে আমাদের পাওয়া যাবে, ওয়েবসাইট থেকেও পাওয়া যাবে। তৃতীয়ত আমরা যে কোনো একটা রাইটারের বই ফলো করবো, আইদার মাহবুবুর রহমান স্যারের বই অথবা মুজিবুর রহমান স্যারের বই অথবা অক্ষরপত্র প্রকাশনীর বই। তো সবগুলো বইয়ের মধ্যে আমার কাছে মাহবুবুর রহমান স্যারের বইটা ভালো লাগে, তোমাদের কাছে দেখবো তোমরা যদি উল্টায় দেখো কিছুটা তোমাদের মাহবুবুর রহমান স্যারের বইটা ভালো লাগবে। পাশাপাশি মুজিবুর রহমান স্যারের বইটা মাহবুবুর রহমান স্যারের বইয়ের কাছাকাছি। তো যে কোনো একটা, আইদার তুমি মাহবুবুর রহমান স্যারের বই পড়বা রহমান স্যারের বই পড়বা, অর তোমরা যেটা করতে পারো মুজিবুর রহমান স্যারের বইটা পড়বা। ঠিক আছে, এই দুইটার যে কোনো একটা বই পড়লেই তোমাদের হয়ে যাবে। তো বোর্ড বইয়ের পাশাপাশি আমরা আইদার মাহবুবুর রহমান স্যারের বই অথবা মুজিবুর রহমান স্যারের বই পড়বো। আমি পার্সোনালি তোমাদের মাহবুবুর রহমান স্যারের বই, মুজিবুর রহমান স্যারের বই, ইভেন যে অক্ষরপত্রের বই আছে সেই বইয়ের পিডিএফ গুলো দিয়ে দিব। আচ্ছা, অক্ষরপত্র পাবলিকেশনের বই আছে, ঠিক আছে। সো এই তিনটা বই আমি পিডিএফ করে তোমাদেরকে দিয়ে দিব, এবং চারটা বই দিয়ে দিব। আসলে তোমরা যেটা ভালো লাগে সেটা নিয়ে পড়বা। আমার চয়েস হচ্ছে মাহবুবুর রহমান স্যারের বই, তোমাদের নিজস্ব চয়েস থাকতে পারে, ঠিক আছে। সো এই বইগুলো থেকে কি কি থাকে ভাই, আইসিটির মধ্যে মূলত আমরা জানি 6টা চ্যাপ্টার থাকে। তোমরা কি জানো আইসিটিতে টোটাল 6টা চ্যাপ্টার আছে? তোমরা যদি বোর্ড বইয়ে যাও তাহলেও দেখতে পাবা, অথবা আমরা এখান থেকেও দেখতে পাচ্ছি যে আইসিটিতে আমাদের টোটাল 6টা চ্যাপ্টার আছে। এবং সেই চ্যাপ্টারগুলো কি কি? প্রথমত যে প্রথম চ্যাপ্টারটা আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত, এটা খুবই ইজি, ভেরি ইজি, এই চ্যাপ্টারটা ভেরি ইজি, ঠিক আছে। এটা তুমি জাস্ট মুখে মুখে পড়ে গেলেই হবে। যদি পরীক্ষায় আনসার করতে হয় নর্মালি আমি বলবো এখান থেকে আনসার করার দরকার নেই, ঠিক আছে। ডোন্ট অ্যান্সার। স্পেশালি বোর্ডের জন্য প্রথম চ্যাপ্টার থেকে অ্যান্সার করবা না, কেন? কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে ব্যাখ্যামূলক, বুঝতে পারছো? তোমাকে বর্ণনা করতে বলবে গ্লোবাল ভিলেজের উদ্দেশ্য কি, তারপর রোবোটিক্স এর উদ্দেশ্য কি, বায়ো ইনফরমেটিক্স কাকে বলে, আর্টিফিশিয়াল রিয়ালিটি কি জিনিস, তাদের বৈশিষ্ট্যগুলো কি কি, এই ধরনের জিনিসপত্র। সো চ্যাপ্টার ওয়ানে মূলত ব্যাখ্যামূলক জিনিস, এই জন্য আমরা চ্যাপ্টার ওয়ানটা নর্মালি বোর্ডের পরীক্ষায় অ্যান্সার করতে না করি। বাট যদি তোমার অ্যান্সার করতে হয় কি করবা তুমি? অ্যান্সার করার সময় পয়েন্ট বাই পয়েন্ট আনসার করার চেষ্টা করবা, ঠিক আছে। পয়েন্ট বাই পয়েন্ট, যে 4-এর জন্য আমি 8টা পয়েন্ট বা 12টা পয়েন্ট লিখবো, তাহলে আমি 4-এ 4 পেয়ে যাবো হয়তো। 3 নাম্বার প্রশ্নের জন্য আমি 6টা বা 9টা পয়েন্ট লিখবো, বা টেবিল আকারে আমি 3 নাম্বারের জন্য 6টা পার্থক্য দিয়ে দিব। সো এই ধরনের কম্প্যারিজন বা ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য রিলেটেড প্রশ্ন আসলে যদি কোনো উপায় না থাকে তোমার, তাহলে তুমি চ্যাপ্টার ওয়ান থেকে অ্যান্সার করবা। এবং চ্যাপ্টার ওয়ানটা ব্যাখ্যামূলক মানে চ্যাপ্টার, খুব জাস্ট বর্ণনা পড়ে পড়ে গেলেই হয়ে যায়। এরপর আসি আমরা চ্যাপ্টার টু। চ্যাপ্টার টুটা মোটামুটি ইন্টারেস্টিং, এত বেশি ইন্টারেস্টিং না, বাট মোটামুটি ইন্টারেস্টিং, মিডিয়াম লেভেলের। এবং চ্যাপ্টার টুতে কি আছে? কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং। কমিউনিকেশন সিস্টেম মানে কি? তোমার সাথে আমি কথা বলবো, একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে কথা বলবে, ডেটা আদান প্রদান করবে, একটা ফাইল পাঠাবে, একটা ছবি পাঠাবে, একটা অডিও ভিডিও ফাইল পাঠাবে, এগুলো কিভাবে যায়? টিভি স্টেশন থেকে আমাদের কাছে কিভাবে ডেটা আসে, অ্যান্টিনার মাধ্যমে ডেটা আসে, আমরা কিভাবে বাংলাদেশে বসে আমেরিকাতে কোনো সার্ভারে ফেসবুকের ডেটা ইউজ করি, এই যে ডেটা কিভাবে আদান প্রদান করা যায়, কি কি ধরনের কমিউনিকেশন ডিভাইস আমাদের কাছে আছে, যেমন রাউটার আছে, আমাদের কাছে সুইচ আছে, আমাদের কাছে ওয়াইম্যাক্স যেটা বা মোবাইলের টাওয়ার আছে, ঠিক না, আমাদের কাছে স্যাটেলাইট আছে, আমাদের কাছে সাবমেরিন কেবল আছে। এই যে কমিউনিকেশনের জন্য যে মিডিয়াম গুলো, তারগুলো দরকার হয়, মাধ্যমগুলো দরকার হয়, যে ডিভাইস গুলো দরকার হয়,
ফোন থেকে আমরা একটা ফাইল কিভাবে ল্যাপটপে পাঠাই, ল্যাপটপ থেকে ফাইল কিভাবে ফোনে আসে, এই ধরনের কমিউনিকেশন বা ডেটা ট্রান্সফার রিলেটেড জিনিসপত্র আলোচনা করা হয় আমার চ্যাপ্টার 2 থেকে। বুঝতে পারছি? এবং চ্যাপ্টার 2 থেকে আমরা, এটা হচ্ছে সেকেন্ড চয়েস, চ্যাপ্টার 2 হচ্ছে আমাদের সেকেন্ড চয়েস। আমরা নর্মালি সবচেয়ে প্রথমে অ্যান্সার করবো চ্যাপ্টার 3 থেকে মাস্ট, চ্যাপ্টার 4 থেকে মাস্ট অ্যান্সার করব, চ্যাপ্টার 5 থেকে মাস্ট অ্যান্সার করব। সো এই তিনটা চ্যাপ্টার থেকে বোর্ডের পরীক্ষায় আমরা অ্যান্সার করব। 3 সংখ্যা পদ্ধতি, যেখানে অনেকগুলো সংখ্যা নিয়ে আলোচনা করা হবে। ডিজিটাল ডিভাইস, তোমাকে বললাম যে কোন ধরনের আমাদের কম্পিউটারের ভেতরে কি ডিভাইস গুলো আছে, ওই রকম কয়েকটা ডিভাইস নিয়ে আমরা কাজ করব। ওয়েব ডিজাইন এবং এইচটিএমএল, তোমরা সুন্দর সুন্দর ওয়েবসাইট বানাবা, টেবিল বানাবা, সুন্দর সুন্দর ছবি দিবা ওয়েবসাইটে, ঠিক না, একটা ফর্ম বানাবা, এটা খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। চ্যাপ্টার 5 হচ্ছে প্রোগ্রামিং ভাষা, যেখানে তোমরা অ্যাকচুয়ালি কোডার হয়ে যাবা, না কিভাবে কম্পিউটারে কোড করতে হয়, যেটা তোমরা অলরেডি হয়তো অনেক বেশি ইন্টারেস্টেড এই জিনিসটা নিয়ে, কিভাবে সি প্রোগ্রামিং দিয়ে বিভিন্ন প্রবলেম সলভ করা যায়, ঠিক না। সো ওই ভাষাগুলো বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাও খুবই ইন্টারেস্টিং, এবং কিভাবে একটা লজিক সাজানো হয়, একটা প্রোগ্রাম লিখতে হলে কি কি ধরনের ফ্লো মেনটেন করা যায়, কিভাবে ওয়াইল লুপ, ডু লুপ, ফর লুপ, এই ধরনের লুপ দিয়ে কন্ডিশনালিং ভাষা, নতুন একটা ভাষা শিখবা। সোজা কথা, কম্পিউটারের ভিতরে কোড করার জন্য নতুন একটা ভাষা শিখবা তোমরা, প্রোগ্রামিং ভাষায়। তো চ্যাপ্টার 5 থেকে 2টা অ্যান্সার করবা, চ্যাপ্টার 3 থেকে 2টা অ্যান্সার করবা, চ্যাপ্টার 4 থেকে একটা অ্যান্সার করবা, তাহলে তোমার 5টা সিকিউ অ্যান্সার হয়ে যাবে, তোমার 50টা। পুরো আইসিটিতে এই 3টা চ্যাপ্টার পড়লে তোমার পুরো সিলেবাস শেষ। বাট এর বাইরেও যেহেতু কিছু এমসিকিউ তো থাকবেই, বাকি তো আরো 3টা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 1, 2, 6, ওই চ্যাপ্টারগুলো থেকে কিছু প্রশ্ন আসবে এমসিকিউতে, এই জন্য মোটামুটি রিডিং করে পড়ে দাগায় দাগায় পড়ে ফেলতে হবে। আর যদি বাই চান্স এই 3টা চ্যাপ্টারে 3, 4, 5 কোনো একটাতে সমস্যা হয়, একটা সিকিউ মিস হয়, তাহলে যেন 2 বা 6 থেকে অ্যান্সার করতে পারো বা 1 থেকে অ্যান্সার করতে পারো, এই ধরনের মন মানসিকতা থাকতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এই 3টা চ্যাপ্টারই হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে। আর তারপর চ্যাপ্টার 2 কে রাখতে পারি আমরা, বা 6 কে রাখতে পারি, এরপর আমরা চ্যাপ্টার 1 কে রাখবো। চ্যাপ্টার 6 এ কি করা হয়, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা এই যে বিভিন্ন ধরনের সফটওয়্যার বানাই, ওয়েবসাইট বানাই, এই ওয়েবসাইটের ডেটাগুলো তো কোথাও রাখতে হয়, টেবিল আকারে কোথাও সাজায় রাখতে হয়। ওই যে টেবিল আকারে কোথায় রাখবা, এটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। যে কোনো ওয়েবসাইটে ডেটাগুলো যেখানে থাকে, টেবিল আকারে থাকে, ওই ডেটাগুলোকে আমরা কিভাবে ম্যানেজ করব, সেটার জন্য একটা সফটওয়্যার এবং তাদের রিলেশন, এবং সেখানে কিভাবে একটা টেবিল থেকে আরেকটা টেবিলের ডেটা আনা যায় সেটা শিখবো আমরা এটা এখানে। এটাও মোটামুটি ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। আর এর বাইরে বললাম চ্যাপ্টার 2 হচ্ছে কমিউনিকেশন সিস্টেম, যেটা মোটামুটি যেহেতু ডিভাইস রিলেটেড বা বৈশিষ্ট্য রিলেটেড একটা চ্যাপ্টার, যে কমিউনিকেশন স্পিড কেমন হবে, তারপর কয় ধরনের কমিউনিকেশন সম্ভব, ঠিক আছে। এরপরে চ্যাপ্টার 2 কে রাখতে পারো, এরপর চ্যাপ্টার 1 কে রাখতে পারো। সো ওভারঅল পুরো চ্যাপ্টার বা আইসিটির মধ্যে আমাদের টোটাল 6টা চ্যাপ্টার আছে, যেই 6টা চ্যাপ্টারের মধ্যে ভাইয়া আমাদের চ্যাপ্টার 3, 4, 5 হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 3 নাম্বার সিস্টেম, চ্যাপ্টার 4 এইচটিএমএল, আর চ্যাপ্টার 5 হচ্ছে প্রোগ্রামিং, ঠিক আছে। এই 3টা চ্যাপ্টার আমরা সবচেয়ে গুরুত্বের সাথে পড়বো। আইসিটি খুবই সহজ ভাইয়া, খুবই সহজ। যদি চাও দেখবা যে মানে ডেইলি বলো বা 2 দিনে তুমি যদি 1 ঘন্টা করে আইসিটি পড়ো, তোমার আইসিটিতে ইজিলি এ প্লাস চলে আসবে, চোখ বন্ধ করে এ প্লাস চলে আসবে। আর আরো ইন্টারেস্টিং হচ্ছে যদি আইসিটির কোনো একটা জায়গা তোমার মজা লেগে যায়, যেমন এইচটিএমএল বা ওয়েব ডেভেলপমেন্ট তোমার যদি ভালো লেগে যায়, তুমি একটা ওয়েব ডেভেলপার হয়ে যেতে পারবা ফিউচারে। তোমার যদি কোডিং ভালো লাগে, তুমি হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারবা সামনে। এটা নট অনলি তোমার এইচএসসি বাট অলসো তোমার হায়ার স্টাডিজে একটা ক্যারিয়ারই হয়ে যেতে পারে। So ICT is such an interesting মানে subject that can help you choose your career even when you are in just HSC. So এই জায়গাটাতে আমি বলবো তোমরা খুব আগ্রহ সহকারে পড়ে ফেলতে পারো। ইভেন যদি তুমি টানা 3 মাস আইসিটি পড়ো, তোমার পুরো এইচএসসি আইসিটি শেষ হয়ে যাবে। 3 মাস রেগুলারলি
প্রতিদিন তুমি 1 ঘন্টা করে আইসিটি পড়বা, 3 মাসের মধ্যে তোমার পুরো আইসিটি বই শেষ হয়ে যাবে। 2 বছর তো দূরের কথা। সো 3 মাসে আইসিটি শেষ করা সম্ভব, এবং 1 মাসে অনেকে শেষ করে ফেলে, কারণ এটা এত বেশি ইন্টারেস্টিং, এত বেশি সহজ একটা মানে সাবজেক্ট। সো এটা নিয়ে মূলত কোনো প্যারা নাই, আমরা আস্তে ধীরে পড়বো। সবগুলো চ্যাপ্টারের আমি ক্লাস নিব। আমাদের গতবারের যেই কোর্সটা ছিল এইচএসসি 26 ব্যাচের জন্য, সেখানে প্রায় 500 জন স্টুডেন্ট এনরোল করছে, বাট ওখানে আমার সাথে আমাদের আরেকজন টিচার ছিলেন, বাট অনেকে ওই টিচারের ক্লাসগুলো পছন্দ করে নাই। সো এইবার ফুল আইসিটিটা আমি একাই নিচ্ছি, এন্ড আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। ভাইয়ার গত 8 বছরের এক্সপিরিয়েন্স আছে আইসিটি পড়ানো। সো আইসিটিতে আশা করি এমন কেউ নাই বাংলাদেশে যে আমাকে চ্যালেঞ্জ করতে পারবে ইনশাল্লাহ। অ্যান্ড আশা করি তোমাদেরও আমার থেকে যে কন্টেন্টগুলো আমি ডেলিভার করব, যদি আমি রেগুলারলি সবগুলো জিনিস তোমাদেরকে দিতে পারি, অ্যান্ড তোমরা যদি রেগুলারলি ক্লাসগুলো করে বা এখন না করলে রেকর্ডেড করে এক্সামগুলো দিতে পারো, আশা করি আইসিটিতে A+ চোখ বন্ধ করে পাবা। ঠিক আছে, এতটুকু বিশ্বাস আমার আছে। ফাইনালি যেটা বললাম, আমাদের একটা ডেটাবেস চ্যাপ্টার আছে। সো ডেটাবেস চ্যাপ্টারটা আমরা একটু লেস ইম্পর্টেন্স দিয়ে পড়বো। দেন আমাদের শুরুতে আছে কি, আমাদের বিশ্ব পরিচিতি, গ্লোবাল গ্লোবাল ইন্ট্রোডাকশন, রাইট? এই ধরনের একটা চ্যাপ্টার আছে। সো এটা আমরা খুবই লেস ইম্পর্টেন্ট। এন্ড আমাদের এখানে সেকেন্ড চ্যাপ্টারটা ছিল কমিউনিকেশন কমিউনিকেশন সিস্টেম, বা কিভাবে আমরা কমিউনিকেট করবো একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। সো এই চ্যাপ্টারগুলোর মধ্যে চ্যাপ্টার 3 দিয়ে আমরা স্টার্ট করেছি। চ্যাপ্টার 3 এর মধ্যে 2টা পার্ট আছে বলেছি। কি কি পার্ট আছে বলতো? একটা পার্ট হচ্ছে নাম্বার সিস্টেম, যেখানে আমরা কয় ধরনের নাম্বার আছে, সংখ্যা আছে কত ধরনের, সেটা নিয়ে আলোচনা করব। আরেকটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। আমরা মূলত আজকে শুরু করেছি নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা বা পার্টটা দিয়ে। কোন রাইটারের বই পড়বো? আমি বলেছি আমরা মাহবুবুর রহমান স্যারের বইটা পড়বো, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট চয়েস। আমাদের সেকেন্ড চয়েস কি থাকতে পারে? মুজিবুর রহমান স্যারের বই। এন্ড আমাদের থার্ড চয়েস কি থাকতে পারে? অক্ষরপত্র বা তোমার কলেজে যেই, ঠিক আছে, তোমার কলেজের রেকমেন্ডেড, ঠিক আছে, কলেজ যেই বইটা পড়তে বলবে সেটা। আর জিরো চয়েস বা ডিফল্ট একটা তো আছেই, যেটা আমাদের না পড়লেই না, এটা হচ্ছে আমাদের বোর্ডের বই। ঠিক আছে, তো বোর্ডের বই থেকে আমরা রেফারেন্স নিব, কি কি জিনিস টপিক আছে না আছে, এবং সেটার ইনডেপথ আলোচনা করবো আমরা মাহবুবুর রহমান স্যারের বই থেকে। এবার চলে আসি আমরা আমাদের কোর্সে আমরা কি কিভাবে ক্লাস নিব বা কিভাবে সামনে আগাবো, কি কি ধরনের জিনিসপত্র তোমরা পাবা। প্রথমত মোবাইল অ্যাপের মাধ্যমে ক্লাস কুইজ অংশগ্রহণ করতে পারবা। আমরা জানো অলরেডি তোমাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি আমাদের মোবাইল অ্যাপে, তোমরা প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে ক্লাসগুলো ওখান থেকেও করতে পারবা। ইভেন ওখানে তোমাদের কুইজও থাকবে, ইভেন ওখানে তোমাদের ক্লাসের স্পেশাল যে নোটগুলো আমরা বানাবো পুরো চ্যাপ্টার ওয়াইজ, সেই নোটগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করব ঠিক ওই অ্যাপেই। আরো ইন্টারেস্টিং হচ্ছে, এটা শুধু আইসিটিতে ভর্তি হয়েছো প্লাস, বাট তোমরা বোনাস হিসেবে তোমরা ম্যাথের অনেকগুলো কন্টেন্টও পেয়ে যাবা ওই অ্যাপে। ঠিক আছে, সো বোনাস হিসেবে আইসিটি পাশাপাশি ম্যাথের অনেক কন্টেন্ট ফ্রিতে অনেক কিছু পেয়ে যাচ্ছ তোমরা। ওকে, অ্যাপে তোমাদের জন্য কাস্টম এআই চ্যাটবট থাকতেছে। তোমরা আমাদের বা আমার কোর্স ওই অ্যাপটাতে এআই এর সাথে কথা বলতে পারবা। হ্যাঁ, ওকে দিয়ে ওর কাছ থেকে প্রবলেম সলভ করে নিতে পারবা। আইসিটির মূলত সবকিছুই ও জানে, তো ওকে যে কোনো কোয়েশ্চেন করলে ও তোমাকে আইসিটির যে কোনো প্রবলেমের উত্তর খুব সুন্দর করে গুছিয়ে দিতে পারবে। চ্যাপ্টার ভিত্তিক আমরা ফাইনাল, রিটেন এবং এমসিকিউ এক্সাম নিব। প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হলো সেই চ্যাপ্টারের উপর বেস করে আমরা 4টা এমসিকিউ মডেল টেস্ট নিব এবং 2টা সিকিউ ফুল পরীক্ষা আমরা তোমাদের নিব। 2 বছর মেয়াদী কোর্স, সো 2 বছর ধরে আমরা আইসিটি পড়তে থাকবো, বাট আশা করছি 6 মাসের মধ্যেই বা উইদিন আরো 4 মাসের মধ্যে আমরা আইসিটি শেষ করে ফেলতে পারবো। এরপর রিভিশন করানো বা এক্সাম নেওয়া, এটা যার জন্য যা যা করা লাগে সেগুলো আমরা করার চেষ্টা করব। আর আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে, তোমাদের জন্য আমি একটা জিনিস করতেছি, সেটা হচ্ছে তোমাদের, তোমরা যেন
বিগত বছরগুলোর প্রশ্ন প্র্যাকটিস করতে পারো এবং দেখতে পারো, মানে তোমরা যেটা বলো টেস্ট পেপার। সো টেস্ট পেপারও আমি আমার অ্যাপে নিয়ে আসতেছি, সো দ্যাট তোমার আইসিডির জন্য আলাদা করে আবার গিয়ে টেস্ট পেপার কিনতে না হয়। তোমরা জানো বিগত বছরে কোন কোন প্রশ্ন আসছে, কেমন প্রশ্ন আসছে, সেটা নিজে প্র্যাকটিস করতে চাও কিনা, ওই পুরো জিনিসটা তোমরা অ্যাপের মাধ্যমেই পাবা। এটা একটা বোনাস আপকামিং ফিচার, বাট আমি বলে রাখতেছি তোমাদের। সো এই ছিল মোটামুটি আমাদের পুরো জার্নি। এন্ড আজকের ক্লাসটা তাহলে অফিসিয়ালি শুরু করি। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাইও, আমি কমেন্ট দেখতেছি। আর অলসো যদি বইয়ের যে রিসোর্স গুলো সেগুলো আমি আজকে ক্লাস শেষে পোস্ট করে গ্রুপে দিয়ে দিব তোমাদের ফেসবুকে, অ্যাপে তো থাকবেই, ঠিক আছে? সো তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবা। মূলত আজকে আমরা সংখ্যা আবিষ্কারের ইতিহাস নিয়ে কথা বলবো। সংখ্যা কখন আবিষ্কার হয়েছে, সংখ্যা কত ধরনের সংখ্যা আমাদের কাছে আছে, সংখ্যার শুরুটা কিভাবে হয়েছে, এবং সেই সংখ্যা রিলেটেড বেশ কিছু টার্মিনোলজি এবং কিছু ইউজ কেসেস, মানে কোথায় সেই সংখ্যাটা ব্যবহার করা যায় তো বা হয়, সেই জিনিসগুলো নিয়ে শিখবো। সর্বপ্রথম চলে আসি, মানুষ গণনা করার জন্যই মূলত সংখ্যা আবিষ্কার করছে। মানুষ যখন গুহায় থাকতো তখন মানুষ কয়দিন খাইছে, কয়টা বস্তু খাইছে, কয়টা জিনিস বাইরে থেকে শিকার করতে গেছে, এই জিনিসগুলো ক্যালকুলেট করার সময় কি করতো, দেয়ালে দেয়ালে গুহায় দেখতে না, আগের কালে গুহায় দাগায় দাগায় রাখছে টালি চিহ্নর মতো, যে 1 2 3 এরকম করে। সো মানুষ গণার সুবিধার্থে প্রথমত সংখ্যা আবিষ্কার করছে। আমার গুনতে হবে, আমার জানতে হবে আমি কয়টা শিকার করছি, বা কয়টা লাঠি জমাইছি, বা কয়টা পশুকে মারছি, বা আজকে থেকে কতক্ষণ পরে সূর্য উঠবে বা চাঁদ দেখা যাবে, এই ধরনের হিসাব নিকাশের জন্য মানুষ সংখ্যা আবিষ্কার করছে। বলা হয় সুমেরীয় ও ব্যাবিলনীয় ও মিশরীয় সভ্যতায় প্রায় 5000 বছর আগে ওই জায়গাটা থেকেই মূলত আমাদের সংখ্যার যেই সূত্রপাত, সেই সূত্রপাতটা হয়েছে। 5000 বছর আগের রেফারেন্সও আমরা খুঁজে পাইছি যখন ইতিহাস ঘাটাইছি, যখন আমরা সংখ্যার আহ কি বলে জন্ম বের করার চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করে, তখন আমরা পাইছি 5000 বছর আগেও যখন সুমেরীয় এবং ব্যাবিলনীয় এই দুইটা সভ্যতা ছিল, ওই সভ্যতার মানুষজন সংখ্যা ব্যবহার করছে। এবং এর পাশাপাশি সংখ্যার জন্য অনেক ধরনের পদ্ধতি আছে, যেমন তোমরা জানো 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আমরা বর্তমানে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটাকে আমরা বলি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যে বেজ হচ্ছে 10, মানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, প্রত্যেকটাই কি একটা থেকে আরেকটা 10 গুণ করে করে বাড়ে। এটাকে বলা হয় 10 ভিত্তিক সংখ্যা। এর বাইরেও আদিম যুগে মানুষ 20 ভিত্তিক সংখ্যা ইউজ করত, আবার 60 ভিত্তিক সংখ্যা ইউজ করত। ফর এক্সাম্পল তোমরা জানো যখন সময় ক্যালকুলেশন করি আমরা, সেই সময়টা কি আসলে 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 60 ভিত্তিক কোথায়, 60 মানে এই 60, 60 মানে এই 60, 60, কারণ 60 সেকেন্ডসে 1 মিনিট, 60 মিনিটসে 1 আওয়ার। এই যে 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এটা আমরা নর্মালি সময়ের ক্ষেত্রে ব্যবহার হতে দেখি, রাইট? 60 করে করে আমরা একটা ইউনিট হিসেবে চিন্তা করি। এরও আগে মিশরীয়রা হায়ারোগ্লিফিক্স নামে একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছিল। হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি, সে হায়ারোগ্লিফিক্স মানে কি, চিহ্ন ভিত্তিক একটা সংখ্যা, মানে কোন একটা সংখ্যাকে একটা চিহ্ন দিয়ে সে, একটা প্রতীক দিয়ে সে প্রকাশ করবে। যেমন তারা একের জন্য কি করতো, তারা একটা দাগ ইউজ করতো, তারা একটা সিম্পল দাগ ইউজ করতো, এটাকে বলতো তারা 1। এই যে একের জন্য তারা একটা দাগ ইউজ করছে, এটাই হচ্ছে কি হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। এর পাশাপাশি আমাদের অন্যান্য সংখ্যাগুলো প্রকাশ করার জন্য এই ধরনের বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হতো। তুমি যদি খেয়াল করে দেখো এখানে যে সংখ্যাগুলো আছে, দেখো এটা হচ্ছে 1, বোঝাই যাচ্ছে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, মানে দাগ দিয়ে 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 সংখ্যা বানাচ্ছে। এবং খেয়াল করে দেখো 10কে তারা উল্টা ইউ দিয়ে প্রকাশ করতেছে, এটা মানে হচ্ছে 10। তারপর 100কে তারা কিভাবে দিয়ে প্রকাশ করতেছে, একটা প্রশ্নবোধক চিহ্নের মতো করে। 1000কে তারা কি করতেছে, একটা ফুলের মতো করে, ফুলের মতো একটা স্ট্রাকচার বানায় নিছে তারা।
তারপর 1000কে তারা একটা আঙ্গুলের মতো চিহ্ন বানায় নিছে, 10,000কে 1,00,000কে তারা একটা ব্যাঙের মতো একটা চিহ্ন দিয়ে লিখছে, এবং এরপরে 10,00,000কে তারা একটা মানুষ এরকম করে বসে আছে এরকম একটা প্রতীক দিয়ে প্রকাশ করছে। তাহলে এই যে বিভিন্ন সাংকেতিক চিহ্নর মাধ্যমে আমরা সংখ্যা প্রকাশ করতেছি, এই সংখ্যা পদ্ধতির ইতিহাস কি? এটা হচ্ছে একটা হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। এবং হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি কারা আবিষ্কার করছে? মিশরীয়রা সর্বপ্রথম হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছে, ঠিক আছে? বা তাদের রেফারেন্স আমরা খুঁজে পাইছি। তাহলে এখন তোমাকে যদি বলা হয় যে তুমি 20 কিভাবে লিখবা, তুমি জানো 10 লেখা এইভাবে, তাহলে 20 কিভাবে লিখতেছে খেয়াল করো, 20 লিখতেছে 2টা ইউ দিয়ে, 30 কিভাবে লিখতেছে 3টা ইউ দিয়ে, 40 কিভাবে লিখতেছে উপরে 2টা নিচে 2টা, 4টা একই রকম সাংকেতিক প্রতীক ইউজ করে তারা 40 ইউজ করতেছে। এভাবে 50, 60, 70, 80, 90 লেখা যাবে, এবং 100কে লিখতে আবার তারা এই সাইনটা ইউজ করবে, ঠিক আছে? তাহলে আমরা মিশরীয়রা হায়ারোগ্লিফিক্স পদ্ধতিতে কিভাবে সংখ্যা প্রকাশ করতো সেটা আমরা জেনে গেলাম। এর পাশাপাশি মায়ান নামে একটা ছিল, সভ্যতা ছিল। মায়ান সভ্যতা 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ইউজ করতো। ইজিপ্টকে যেটা বললাম যে মায়ান সভ্যতা 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ইউজ করতো। চীন আর ভারতে আবার ছিল অন্যরকম, চীন আর ভারত 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ইউজ করতো, ঠিক আছে? চীন আর ভারত 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ইউজ করতো। আর চীন আর ভারত যেহেতু একই কাছাকাছি রিজিয়নে, এই জন্য বাংলাদেশও কি, বাংলাদেশ তো আগে ভারতের অংশ ছিল, সো বাংলাদেশেও 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি প্রচলিত ছিল। আরো একটা বৈশিষ্ট্য আছে যে মায়ান বা চীনা সভ্যতারা তারা মাত্র 2টা বা 3টা চিহ্ন দিয়েই তাদের সংখ্যা বানায় ফেলতো, 2টা বা 3টা ভিন্ন ভিন্ন প্রতীক দিয়ে তারা সংখ্যা বানায় ফেলতো, ঠিক আছে? দেখো মায়ান সংখ্যা পদ্ধতিতে দেখো কি আছে, শুধু ডট 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 আছে আর একটা লাইন আছে, খেয়াল করে দেখো। মায়ান সংখ্যা, এটা হচ্ছে মায়ান সংখ্যা পদ্ধতি, ওরা দেখো ডট 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 দিয়ে আর দাগ দিয়ে সংখ্যা বানায় ফেলতো। চীন আবার কি করতো দেখো, এই যে এরকম দাগ দিয়ে দাগ দিয়ে দাগ দিয়ে 1 2 3 4, তারপরে এরকম ঘরের মতো এরকম অনেকগুলো টাইপ প্রতীক দিয়ে তারা সংখ্যা বানাইতো। আর ভারতীয়রা আবার এইরকম বিভিন্ন সংকেত বা সাংকেতিক প্রতীক দিয়ে তারা সংখ্যা বানাইতো। এগুলো জাস্ট এক্সাম্পল, এগুলো আমরা জাস্ট ইনফরমেশন মনে রাখার জন্য বলবো। গ্রিকরা 2,500 বছর আগে, 2,500 বছর আগে গ্রিকরা ব্যাবিলনীয় ও মিশরীয় সংখ্যা পদ্ধতি অনুসরণ করে তাদের নিজস্ব 10 ভিত্তিক সংখ্যা প্রচলন ঘটাইছিল। তাহলে গ্রিকরা কি করছে, গ্রিকরা ওরা মিশরীয় আর ব্যাবিলনীয় এই 2টা সভ্যতারা যে সংখ্যা পদ্ধতি ইউজ করতো ওইখান থেকে আইডিয়া নিয়ে তারা তাদের নিজস্ব 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছে। এবং এটা কত সালে? 2,500 খ্রিস্টপূর্ব 2,500 সালে, ঠিক আছে? সো এর পাশাপাশি রোমানরা তাদের নিজস্ব বানাইছে রোমান সংখ্যা, যেটা তো আমরা এখনো ইউজ করি। তারপর হচ্ছে রোমান লেটার তো আমরা এখনো ইউজ করি, ঠিক না? এই যে এই লেটার গুলো দেখো তো 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো কিন্তু আমরা নর্মালি এখনো বিভিন্ন জায়গায় ইউজ করতে দেখি। সো রোমান সংখ্যা পদ্ধতিটা এখনো টিকে আছে, যেটা আমরা এখনো কয়েকটা জায়গায় ইউজ করতে দেখি। এখানে রোমান সভ্যতার কিছু এক্সাম্পল আছে যে রোমান সভ্যতারা কি কি ধরনের সংখ্যা ইউজ করতো এবং কিভাবে প্রতীক লিখতো। তো আমার কাছে যেটা মনে হয়, এটা এত কিছু মনে রাখার দরকার নেই, এখানে 10 মনে রাখলাটা ইম্পর্টেন্ট। রোমানের তো 1 থেকে 10 পর্যন্ত তোমরা অলরেডি জানো, রোমান সংখ্যা পদ্ধতির 1 থেকে 10 পর্যন্ত তোমাদের অলরেডি জানা উচিত। 1 থেকে 10 পর্যন্ত তোমরা অলরেডি জানো যে 1 থেকে 10 পর্যন্ত কিভাবে লেখে। বাট অনেকে আমরা ভুলে যাই যে 10-এর পরে 20 বা 50, 100, 1000 এগুলো লেখে কিভাবে। এটা আমার কাছে মনে হয় একটু মনে রাখতে পারো তোমরা। 20টা ডাবল এক্স, 30 মানে 3টা এক্স, 40 মানে এক্স এল, 50 মানে এল, এইটা ইম্পর্টেন্ট। আবার ঠিক সেম ভাবে 60 মানে হচ্ছে এল ইন্টু এক্স, ঠিক আছে? এল যদি 50 হয়, এক্স যদি 10 হয়, তাহলে 60 বানাবা কিভাবে? একটা এল একটা এক্স মিলেই তো 60 হয়ে যায়। এগুলো সহজ, এটা ইম্পর্টেন্ট। 100কে আমরা সি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? তাহলে 10
1 থেকে 10 পর্যন্ত সবগুলো জানি, এগুলো দিয়ে আমি 11, 12, 13, 14 এগুলো সব বানাইতে পারবো, 20, 30, 40, 50 সবগুলো বানাইতে পারবো। 40টা মনে রাখতে পারো, 40 হচ্ছে এক্সএল, আর 50 হচ্ছে এল, আর 100 হচ্ছে সি, সেঞ্চুরি, রাইট? সেঞ্চুরি, সেঞ্চুরি দিয়ে 100 যেহেতু ওটা মনে রাখতে পারো, আর 50 হচ্ছে এল, এগুলো মনে রাখতে পারো কারণ এগুলো মাঝে মাঝে এমসিকিউতে দেখবা আসবে। ভাইয়া ওয়েবে অ্যাক্সেস নিতে পারছি না, কোনো প্যারা নাই, যদি অ্যাক্সেস নিতে না পারো আমাকে নক করো ক্লাসের শেষে, ভাইয়া ওয়েবে অ্যাক্সেস দিয়ে দিব। তোমরা ওয়েব, অ্যাপ এবং শুধু অ্যাপ দুইভাবেই ক্লাস করতে পারবা, ঠিক আছে? আজকে ক্লাসটা ওপেন রাখছি সবার জন্য। শূন্যের ধারণা, শূন্য যেহেতু ভারতীয়রা 10 ভিত্তিক সংখ্যা প্রচলন মানে সংখ্যা ইউজ করতো, ওরাই সর্বপ্রথম শূন্য বা জিরো যে এটা আছে এই জিরোটা ইউজ করছে। আর এর আগে একটা রেফারেন্স পাওয়া যায় যে শূন্য কোথায় ইউজ হইতো। মিশরীয়রা তাদের যদি কোনো কিছু না থাকতো, কোনো কিছু নাই, ওই নাই জিনিসটাকে তারা নফর বা শূন্য এটা দিয়ে প্রকাশ করতে চাইতো বা প্রকাশ করতো। সো অফিসিয়ালি ভারতীয়রাই সর্বপ্রথম শূন্যটা ইউজ করছে, বাট এর আগেও মিশরীয়রাও এই শূন্যের কনসেপ্টটা ইউজ করতো, কিছু নাই মানে কি শূন্য, নফর। ওকে, শূন্যের ধারণা কোথায় থেকে আবিষ্কার হয়েছে সেটা আমরা বুঝে গেলাম। এবং বর্তমানে আমরা জানি যে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিটা খুবই বেশি প্রচলিত, এবং খ্রিস্টপূর্ব 5ম থেকে 2য় শতকের মধ্যেই এই মিস্টার ভারতীয় গণিতবিদ পিঙ্গলা, ভারতীয় একজন গণিতবিদ ছিল পিঙ্গলা তার নাম, এবং সে একটা বাইনারি সংখ্যা পদ্ধতির হিসাব নিকাশ শুরু করছিল। একটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 2 ভিত্তিক, ভিত্তি হচ্ছে 2, ভিত্তি কি জিনিস সেটা আমরা একটু পরে আবার বুঝবো। বাট এই যে আমরা দেখতেছি শূন্যের ব্যবহার কে শুরু করছে, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এই আইডিয়াগুলো বিভিন্ন সভ্যতায় বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে বা লিখিত আকারে সাজানো হয়েছে। ওই ইতিহাসগুলো আমরা মূলত এখন জাস্ট বেসিক আইডিয়া নিচ্ছি, এগুলো মুখস্থ করার জন্য শুধু শুধু এই মানে ছোট ছোট জিনিস যেগুলো আমি হাইলাইট করে দিয়েছি এই জিনিসগুলো পড়লেই হয়ে যায়। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে অনেক সময় হিন্দু ভারতীয় বা হিন্দু আরবীয় আসলে সংখ্যা পদ্ধতি বলা হয়। কেন? কারণ হিন্দুরাও ভারতেও 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ছিল, আবার আরবীয়রা যারা আরব দেশে ছিল তারাও 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করত। এই জন্য যেহেতু কোনো স্পেসিফিক প্রুফ নাই যে কারা বানাইছে অ্যাকচুয়ালি এই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিটা, এই জন্য এটাকে হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতিও বলা হয়। হিন্দুরাও বানাইছে, আরবীয়রাও বানাইছে, দুই দলই ক্লেম করে যেটা আমাদের সংখ্যা পদ্ধতি। এখন আমরা দেখব অ্যাকচুয়ালি তাহলে একটা সংখ্যা এস্টাবলিশ হচ্ছে কিভাবে। যেমন ধর এখানে 111, এই 3টা 1 দিয়ে আমরা সংখ্যাটা বানাবো কিভাবে। তো সংখ্যা বানাইতে হলে এগুলো তোমরা সবাই জানো অলরেডি, আমরা জানি, বাট তারপরও বলতেছি যেহেতু প্রথম ক্লাস বোঝানোর জন্য। এই 1টা চলে আসছে এখানে, সেকেন্ড 1টা চলে আসছে এখানে, আর থার্ড 1টা চলে আসছে এখানে। এটা সংখ্যা পদ্ধতিতে সংখ্যা হয় কিভাবে, এটা হচ্ছে সবচেয়ে বামের 1, এটা হচ্ছে এটার পরের 1, এটা হচ্ছে সেটার পরের 1। 3টা 1 দিয়ে আমরা জানি 111 হয়, বা সে 111টা হইলো কিভাবে। এই 1টা শুধু 1 হিসাবে কাজ করে, এই 1টা 10-এর সাথে গুণ হয়ে 10 হিসাবে কাজ করে, আর 3 নাম্বার 1টা 100-র সাথে গুণ হয়ে 100 হিসাবে কাজ করে। তাহলে 100, 10 আর 1, এই 3টা সংখ্যাকে যোগ করে আমরা কত পাই? 101 পাই, 111 পাই। সো এই যে দেখো প্রত্যেকটা অঙ্ককে আমি কি করতেছি, 1 কে কিছু দিয়ে গুণ করি নাই, এই 1 কে 10 দিয়ে গুণ করছি, এই 1 কে 100 দিয়ে গুণ করছি। তাহলে এই যে 10, 100 এগুলো কি 10-এর গুণিতক না? এই 1 এর সাথে আমরা আসলে কি করছি, 10 টু দি পাওয়ার 0 কে গুণ করছি। এই 1 এর সাথে আমরা 10 টু দি পাওয়ার 1 কে গুণ করছি। এই 1 এর সাথে আমরা 10 টু দি পাওয়ার 2 কে গুণ করছি না? তাহলে এটাই কি আসলে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির একটা এক্সাম্পল। এটা থেকে এটা 10 গুণ, এটা থেকে এটা 10 গুণ, একক, দশক, শতক,
এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একের পাশাপাশি শূন্য ইউজ করতেছি, একের পাশাপাশি শূন্য ইউজ করতেছি। তাহলে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি এবং শূন্যের ব্যবহার দুইটাই আমরা এখানে পাচ্ছি, এবং এটাই আমাদের বর্তমানে যে সংখ্যা পদ্ধতি আমরা ইউজ করি সেটার বেস। এখানে একটা কম্প্যারিজন আছে, যে কম্প্যারিজনটা আমরা নর্মালি একটু আগেও দেখে আসলাম এতক্ষণ, যে আমাদের হিন্দু আরবীয় সংখ্যা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, যেটা আমরা এখন ইউজ করি 0 থেকে 9, তারপর 10, 50, 100। এটার সাথে কম্প্যারিজন করা হয়েছে রোমান ল্যাঙ্গুয়েজের, রোমান 1 2 3 4 5 6 7 8 9 10 কিভাবে হবে, 50 কিভাবে হবে, 100 কিভাবে হবে। ঠিক সেমভাবে গ্রিক লেটার গুলা, মিশরীয় লেটার গুলা, ব্যাবিলনীয় এবং চাইনিজ, এই সবগুলো ল্যাঙ্গুয়েজে একটা কম্প্যারিজন চার্ট এখানে দেখানো হয়েছে। শুধু অ্যাপের নাম কি, শুধু অ্যাপের নাম কি, আমরা ব্রাউজারে যাব, আমরা যদি ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে গুগলে সার্চ করব এইচএসসি ম্যাথ এন্ড আইসিটি, আই গেস গুগলে সার্চ করলে পাওয়া যাবে, প্লে স্টোরে পাওয়া উচিত, বাট যদি না পাওয়া যায় কোনো সমস্যা নেই। এইচএসসি ম্যাথ এন্ড আইসিটি, আচ্ছা তোমরা এখানে কি পাচ্ছ কিনা, বা তুমি এটা করতে পারো, এএসজি আইসিটি লিখে যদি সার্চ করো, এএসজি আইসিটি 27 লিখে সার্চ করো, তাহলে পাবা, এই যে আমাদের কোর্সটা পাবা, এই যে আইসিটি 27, এখানে আমাদের কোর্স আছে, এবং এখানে আরো পড়ুন বিস্তারিত গেলে এখানে আমাদের অ্যাপের লিঙ্ক কিন্তু আছে, ওয়েবসাইটের লিঙ্কও আছে, আমাদের অ্যাপের লিঙ্কও আছে। আমরা অ্যাপে যাব, প্লে স্টোর থেকে ডাউনলোড করব, এই যে এই অ্যাপটা আমরা ডাউনলোড করব, এইচএসসি ম্যাথ এন্ড আইসিটি, দেখতে পাচ্ছ তোমরা, আশা করি দেখতে পাওয়া উচিত। তো এই অ্যাপটাকে ইনস্টল করলেই তোমরা অ্যাপের ভেতরে এরকম অপশন পাবা, আইসিটি পাবা, আইসিটি কে চুজ করবা, আইসিটি কে চুজ করলে তোমরা এখানে ভিডিও নোট কুইজ পাবা, ভিডিওতে ক্লিক করলে তোমাদের এখানে অপশন আসবে যে তুমি আর্কাইভ ক্লাস করবা, লাইভ ক্লাস করবা, নাকি এইচএসসি 27-এর জন্য যে নতুন সেকশন আসছে সেটার ক্লাস করবা। সো আর্কাইভ ক্লাসগুলো ফ্রি ওপেন, তুমি দেখতে পারবা, বাট লাইভ ক্লাস আর 27 ব্যাচের ক্লাস করার জন্য তোমার অ্যাক্সেস কোড লাগবে, এবং সেই অ্যাক্সেস কোডগুলো এখানে লাইভ ক্লাস করতে গেলেই বলবে অ্যাক্সেস কোড দাও, এবং তোমরা জানো তোমাদের কোর্স কেনার পরে একটা অ্যাক্সেস কোড দেওয়া হয়, ওই অ্যাক্সেস কোডটা দিয়ে দিলেই তোমার অ্যাকাউন্টটা প্রিমিয়াম হয়ে যাবে, এন্ড তুমি আমাদের অ্যাপ থেকে ক্লাসগুলো করতে পারবা। ঠিক আছে, এখানে ক্লাসগুলো সাজানো থাকবে, এবং ক্লাসগুলোতে ক্লিক করলে তুমি কমেন্ট এবং চ্যাট সবগুলো দেখতে পারবে, এবং এআই কিভাবে ইউজ করা যায়, এআই এর থ্রুতে একটা ম্যাথ কিভাবে সলভ করা যায়, ওই এআইটাও তুমি আমাদের অ্যাপে পেয়ে যাবা। এর পাশাপাশি এখানে তোমাদের ওয়েব অ্যাপে লিঙ্কও দেওয়া আছে, তোমরা ওয়েব অ্যাপে চলে যাবা, hsc.codarbhai.com, এখানে তুমি নাম্বার দিবা, তোমার পাসওয়ার্ড দিবা, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবা। আর যদি নতুন অ্যাকাউন্ট থাকো, যেহেতু এইখানে এই ওয়েব অ্যাপে তুমি এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করো নাই, তুমি এখানে রেজিস্টার করবা। এখানে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে, তুমি যে ফোন নাম্বারটা দিবা এটা হচ্ছে এএসজি শপে তোমার যে ফোন নাম্বার ছিল সেটা। আবারও বলি, এখানে ফোন নাম্বারটা ওই ফোন নাম্বারই দিতে হবে যেটা তোমার এএসজি শপে ফোন নাম্বারে আছে। ঠিক আছে, এএসজি শপে তুমি যদি লগ ইন করো, এএসজি শপে তুমি যদি লগ ইন করো, তাহলে ডেফিনেটলি তুমি যে কোর্সটা কিনছো, তুমি যে কোর্সটা কিনেছো এখানে লগ ইন করতে বলবে। তুমি যদি তোমার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করো, তখন ডেফিনেটলি এখানে তোমার একটা ফোন নাম্বার আছে না, যেটা দিয়ে তুমি লগ ইন করেছিলা বা কোর্স কিনেছিলা, ওই ফোন নাম্বারটাই তোমার এখানে ইউজ করা লাগবে। ঠিক আছে, ওই ফোন নাম্বারটাই আমাদের আইসিটি অ্যাপে লগ ইন করার জন্য ইউজ করা লাগবে, নাহলে কিন্তু তোমার অ্যাক্সেস কোড কাজ করবে না। ওকে, এটা আমরা এতটুকু মেক শিওর করলাম। আই গেস তোমরা মোটামুটি বুঝে গেছো অ্যাপ কোথায় পাবা, কোর্স কোন জায়গা থেকে কিনছো, অ্যাপ কোথায় পাবা, আর ওয়েব অ্যাপ কোথায় পাবা, এই তিনটা জিনিসই আমরা ক্লিয়ার করে দিলাম। নাও লেটস গেট ব্যাক টু আওয়ার ক্লাস। শূন্য নির্ধারণ এবং 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এখানে আমরা মোটামুটি আজকে দুইটা নিয়ে দুইটা
ভাষা নিয়ে বা সংখ্যা নিয়ে কথা বলছে। একটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে 2 ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতি বলছিলাম, মনে আছে? ওই যে পিঙ্গলা নামে একজন ছিলেন, যিনি খ্রিস্টপূর্ব কত সালে, খ্রিস্টপূর্ব 250 সালে না, না 500 সালে মেবি, না খ্রিস্টপূর্ব, আচ্ছা হ্যাঁ খ্রিস্টপূর্ব 500 সালে, 500 থেকে দ্বিতীয় শতক, খ্রিস্টপূর্ব 500 থেকে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক পর্যন্ত, এর মাঝখানে একজন বিজ্ঞানী ছিলেন, মানে বিজ্ঞানী বলতে আসলে মানুষ ছিলেন, পিঙ্গলা, গণিতবিদ। যে গণিতবিদ বাইনারি সংখ্যা পদ্ধতি নামে একটা সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করছিল, যেটার ভিত্তি ছিল 2। তো সেটা কি জিনিস, সেটা আপাতত এখানে জাস্ট একটা টেবিল দিয়ে দেওয়া আছে, এখানে আই গেস তোমরা দেখতে পাচ্ছ না, তো এটা নিয়ে আমরা এখন দেখাবো না, আমরা এটা ফিউচারে এটা নিয়ে কথা বলবো। তাহলে চলো অফিসিয়ালি এখন আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলি বা অ্যাকচুয়াল পড়াশোনায় চলে যাই। এতক্ষণ যা বলছি ইতিহাস বলছি, এখন আমরা অ্যাকচুয়াল সংখ্যা পদ্ধতিতে যাব। তাহলে সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে যে সংখ্যা আমরা ইউজ করি 10 ভিত্তিক সংখ্যা, এর বাইরেও আরো অনেক ধরনের সংখ্যা পদ্ধতি আছে, যেমন হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি দেখেছি আমরা, রোমান সংখ্যা পদ্ধতি দেখেছি, আরো কিছু সংখ্যা পদ্ধতি আছে, ওগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যাকে প্রকাশ করার সাংকেতিক মাধ্যম, রাইট? একটা চিহ্ন দিয়ে বা একটা প্রতীক দিয়ে আমরা একটা সংখ্যা বানাই, এটা কি বলা হয়? সংখ্যা পদ্ধতি। সংখ্যা প্রকাশ করার যে পদ্ধতি বা যে উপায়, সেটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি কয় প্রকার? সংখ্যা পদ্ধতি 2 প্রকার। একটাকে বলতেছি আমরা নন পজিশনাল, একটাকে বলতেছি আমরা পজিশনাল। সো নন পজিশনাল মানে কি? পজিশনটা ইম্পর্টেন্ট না, তার অবস্থানটা ইম্পর্টেন্ট না অঙ্কের। আর পজিশনাল মানে হচ্ছে তার পজিশনটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, অবস্থানটা গুরুত্বপূর্ণ। তাহলে এমন সংখ্যা পদ্ধতি আছে যেই সংখ্যা পদ্ধতিতে একটা প্রতীকের বা একটা চিহ্নর অবস্থানটা ইম্পর্টেন্ট, আরেকটা সংখ্যা পদ্ধতি আছে যেখানে সেই প্রতীকটা বা অঙ্কটা বা ডিজিটটার অবস্থানটা ইম্পর্টেন্ট না। ফর এক্সাম্পল, নন পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলো আগে দেখে আসি। হায়ারোগ্লিফিক্স সংখ্যা, মায়ান সংখ্যা, রোমান সংখ্যা, ট্যালি সংখ্যা, এই সংখ্যাগুলোকে নন পজিশনাল বলা হয়। কেন নন পজিশনাল? অবস্থানটা ইম্পর্টেন্ট না। দেখো, তুমি 1 আর সাপোজ 10, হায়ারোগ্লিফিক্স এর 1 আর 10 তুমি যদি এইভাবে লেখো 1 আর এটা, এটা মিলে কত হবে বলো তো? এটা মিলে হবে 1 আর 10 মিলে কত? এটা হয়ে যাবে 11, রাইট? এটা তো আমরা ক্লিয়ার, এটা তো আমরা বুঝতেছি। তুমি যদি এইভাবে লেখো, একটা ইউ আগে দিয়ে পরে এটা লেখো, এটাও কিন্তু 11ই, ঠিক আছে? আবার তুমি যদি এরকম লেখো যে এটা আর এটা, এই সংখ্যাটা কত বলো তো? এই প্রশ্নবোধক সংখ্যাটা আসলে কত? 100, আর উল্টা ইউ মানে হচ্ছে 10, তাহলে এটা কত হবে বলো তো? 110। আবার তুমি যদি আগে উল্টা ইউ লেখো পরে এটা লেখো, এটাও কত হবে? 110। তার মানে একটা অঙ্ক তুমি আগে পরে লিখলেও সংখ্যার মান চেঞ্জ হয় না, তার মানে এটা একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। বাট তুমি জানো, আমরা যদি 10 লিখি, এটা মানে কত? 10। বাট আমরা যদি এটা লিখি, এটা মানে কত? এটা মানে 1। তাহলে উল্টা পাল্টা লিখলে কিন্তু আমাদের সংখ্যা পদ্ধতিতে ঝামেলা আছে, মান চেঞ্জ হয়ে যায়। বাট নন পজিশনাল হচ্ছে এমন একটা সংখ্যা পদ্ধতি যেখানে উল্টা পাল্টা আগে পরে লিখলেও মানের চেঞ্জ হয় না, এটাকে আমরা বলি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আজকের লাইভ ক্লাসটা আমরা শুধু এখানেই করতেছি, ফেসবুকে করতেছি সবার জন্য, যেন সবাই ক্লাসটা কিভাবে করবে প্রথম দিন তো বুঝবে না, এই জন্য ফেসবুকে ওপেনলি করছি, ঠিক আছে? অ্যাপ থেকে সামনের দিনগুলো ক্লাসগুলো পেয়ে যাবে, এবং এটা আমি অ্যাপেও দিয়ে দিব একটু পরে। তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বোঝা গেছে ভাইয়া? 27, এই 27 যদি তুমি রোমান লেটারে লিখতে চাও, কি লিখতে হবে বলো তো? এই যে এক্স, এক্স দেখো 2বার লিখছি কেন? এক্স মানে 10, আরেকটা এক্স লিখলাম 10, 20 হয়ে গেল। তারপর 27 লিখতে আর কত লাগে? এক্স আর এক্স 20 হয়ে গেল, আর 7 লাগে। 7 কিভাবে লিখবো? এই যে
একটা 5 লিখলাম আর দুইটা 1 লিখলাম, তাহলে আমার 27 লেখা হয়ে গেল। এখন এটা তুমি যেখানে মনে চায় সেখানে লেখো। এই 27টা এক্স যদি এই পাশেও নিয়ে এসে দাও, তারপরে মানটা সেমই থাকবে। সো এটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেখানে পজিশনটা ইম্পর্টেন্ট না। আরেকটা সংখ্যা পদ্ধতি থাকবে যেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেখানে পজিশনটা গুরুত্বপূর্ণ। যেমন আমাদের একটু আগে এক্সাম্পল দেখলাম 10 আর 10 আর 01, দুইটা মানই ডিফারেন্ট, তাহলে এখানে পজিশনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? এবং এই পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যাগুলোর মান বোঝার জন্য, মান কত হবে যেহেতু আগে পিছিয়ে গেলে চেঞ্জ হয়ে যায়, এটা বোঝার জন্য কিছু নতুন টার্মিনোলজি আমাদের জানতে হবে। সেগুলো কি? এক হচ্ছে নিজস্ব মান, আরেকটা হচ্ছে বেস বা ভিত্তি, আরেকটা হচ্ছে স্থানীয় মান। তিনটা জিনিস আমাদের জানতে হবে। নিজস্ব মান কি? প্রত্যেকটা ডিজিটে একটা মান আছে না? 0 এর মান 0, 1 এর মান 1, 2 এর মান 2, 3 এর মান 3, 4 এর মান 4, 5 এর মান 5। বেস মানে কি? ভিত্তি। ওই সংখ্যা পদ্ধতি কত গুলা মৌলিক প্রতীক দিয়ে গঠিত। ফর এক্সাম্পল, আমরা যে সংখ্যা ইউজ করি সেটার বেস 10। কেন 10? কারণ এই সংখ্যাটা লিখতে গেলে, এখানে যে কোনো সংখ্যা বানাইতে গেলে তোমার কাছে অপশন থাকবে 10টা প্রতীক। তুমি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই প্রতীকগুলোর বাইরে আর কোনো প্রতীক ইউজ করতে পারবা? আমাদের সংখ্যা বানানোর জন্য, সংখ্যা লেখার জন্য তুমি এই 10টা প্রতীকের বাইরে অন্য কিছু লিখতে পারবা? তুমি এরকম কিছু লিখতে পারবা যে এটা একটা সংখ্যা? না। তোমার কাছে অপশন কয়টা? 0 থেকে 9 পর্যন্ত 10টা। এই জন্য এই সংখ্যা পদ্ধতিকে বলা হয় 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। ভিত্তি, এটার ভিত হচ্ছে 10, মৌলিক ডিজিট হচ্ছে, তোমার মৌলিক ডিজিট হচ্ছে 10টা। আর আরেকটা জিনিস আমরা বলছি স্থানীয় মান। স্থানীয় মান কি বলছি? অবস্থান বা স্থানীয় মান। একটা সংখ্যার মধ্যে 1 যে ডিজিটটা আছে, এটা কোন জায়গায় কোন অবস্থানে আছে, ওইটার উপর বেস করে সংখ্যার বা তার মানটা চেঞ্জ হয়ে যায়। এই জন্য আমরা বলি স্থানীয় মান। ওর স্থান, একটা ডিজিটের স্থান কোন স্থানে আছে, ওই স্থানের উপর বেস করে ওই স্থানের জন্য তার একটা মান হয়, সেটাকে আমরা বলি স্থানীয় মান। যেমন একটু আগে আমরা দেখলাম 111 এক্সাম্পল, একটু আগে আমরা দেখলাম 111 এক্সাম্পল, তোমরা সবাই দেখছো। 121 সাপোজ, এটা একটা সংখ্যা না? এই সংখ্যার এই 1 এর স্থানীয় মান মানে নিজস্ব মান কত? এটা নিজস্ব মান 1, এটা নিজস্ব মান 2, এটা নিজস্ব মান 1। এই অঙ্কগুলা, এটা তো একটা অঙ্ক, একটা চিহ্ন, এই চিহ্নের মান কত? 1, 2, 3 যেখানেই থাকুক মান কিন্তু সেম। এটাকে বলা হয় নিজস্ব মান। এই সংখ্যাটার বেস কত তুমি জানো না, বাট মনে হচ্ছে 10, 121। নর্মালি যে কোনো সংখ্যা বললেই তো আমরা আমাদের সংখ্যাই বুঝি, তাহলে এটা 10 ভিত্তিক সংখ্যা। এটার বেস হচ্ছে কত? 10, বেস হচ্ছে 10। এখন স্থানীয় মান কি জিনিস? এগুলাকে বললাম স্থানীয় মান, ওকে, সরি নিজস্ব মান। এগুলাকে বললাম নিজস্ব মান। নিজের মান, এই প্রতীকের নিজের মান 1, এই প্রতীকের নিজের মান 1, এই প্রতীকের নিজের মান 2। ভিত্তি কি? এই সংখ্যা, যে কোনো ওই সংখ্যা পদ্ধতিতে কয়টা মৌলিক চিহ্ন আছে? মৌলিক চিহ্ন। আর স্থানীয় মান আবার কি? দেখো, এই যে একটু আগে আমরা 111 লিখছিলাম, এখানে স্থানীয়, ওইটা যেটা বের করছিলাম ওইটাই স্থানীয় মান। তুমি একের স্থানীয় মান কত জানো? একের স্থানীয় মান হচ্ছে 1 ইন্টু 10⁻0, মানে হচ্ছে 1। এক যদি এই জায়গায় থাকে, সবচেয়ে বামে থাকে, তাহলে এই একের স্থানীয় মান 1। এই 2 এর স্থানীয় মান কত?
20। 2 এর নিজের সমান 2 যদি বামে থাকতো তাহলে একরকম মান হইতো, স্থানীয় মান। 2 যেহেতু বাম থেকে প্রথম পজিশনে আছে, এটা 0তম পজিশন, এটা 1তম পজিশন, এটা 2তম পজিশন, তাহলে এই দিক থেকে যেহেতু 2 নম্বরে আছে, তাহলে 2 এর স্থানীয় মান কত হবে? 2 ইন্টু 10, বা আমরা জানি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা যেহেতু দশক স্থানে আছে, অবস্থানে আছে, তাহলে এটা 2 ইন্টু 10 দিয়ে গুণ করলে 20, এটা হচ্ছে তার স্থানীয় মান। বুঝতে পারছি আমরা? ঠিক সেম ভাবে এই 1 এর স্থানীয় মানটা বলো তো তোমরা কত হবে? এই 1 এর স্থানীয় মানটা কত হওয়া উচিত? এই 1 এর স্থানীয় মানটা হওয়া উচিত, তোমরা জানো, শতক, এটা না? 1 ইন্টু 10^2 বা 100। এগুলো হচ্ছে তাদের স্থানীয় মান। তাহলে 1 যদি এখানে থাকে তাহলে তার স্থানীয় মান হয় 1। 1 যদি 0 1 2 এই পজিশনে থাকে তার স্থানীয় মান হয়ে যায় 100। বাট 1 যেখানেই থাকুক না কেন তার নিজের সমান সবসময় 1। এইভাবে আমরা একটা সংখ্যা কিভাবে গঠিত হয়েছে, এই 121 এর মধ্যে এই 1 কন্ট্রিবিউট করছে 100, এই 2 কন্ট্রিবিউট করছে 20, এই 1 ডিজিটটা কন্ট্রিবিউট করছে 1, সব মিলিয়ে হয়েছে 121। আমরা সংখ্যাটা কিভাবে স্টাবলিশ হইলো, স্ট্রাকচারটা কি সেটা বুঝে গেলাম। ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। ফারিহা জাহান ইভা, ইউ আর ডুইং রিয়েলি গুড, থ্যাংক ইউ ফর ফলোইং দ্য ক্লাস। আশা করি তোমরা বাকিরাও এভাবে ক্লাসগুলো ফলো করবা। তাহলে এখন তো আমরা দেখলাম সংখ্যা পূর্ণ মানটাকে, দেখলাম দশমিক সংখ্যা নিয়ে তো ভাই কথাই বলিনি। সো দশমিক সংখ্যা কি, এক পাশে পূর্ণ অংশ থাকে আর এক পাশে ভগ্নাংশ থাকে, মাঝখানে একটা ডট থাকে, যে ডটটাকে আমরা বলি রেডিক্স পয়েন্ট, ঠিক না? যেমন এখানে 576.12, এখানে 576 অংশটা হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, আর 0.12টা হচ্ছে ভগ্নাংশ, ভাঙাংশ। সো আর মাঝখানে যে ডটটাকে আমরা আগে ডট বলতাম, এটার আরেকটা নাম হয়েছে রেডিক্স পয়েন্ট, যেটা দিয়ে পূর্ণ অংশ এবং ভগ্নাংশ অংশ আলাদা করা হয়। খুবই সিম্পল, এগুলো নিয়ে এত বেশি কথা বলার দরকার নাই, তোমরা এগুলো জানো। আরেকটা ছোট্ট কথা বলবো, এমএসবি আর এলএসবি, এমএসবি আর এলএসবি। এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীক বা অঙ্ক। আর এলএসবি মানে হচ্ছে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিট বা প্রতীক বা অঙ্ক। যেমন 567.12, তোমাকে বলো তো সব এই পুরো সংখ্যাটার মধ্যে সবচেয়ে বেশি মান দিছে কে? এই 5 নাম্বার ডিজিটটা না? এই 5 নাম্বার ডিজিটটা না? কারণ এই 5-এর স্থানীয় মান কত বলো তো? এই 5-এর স্থানীয় মানটা কত, কে বলতে পারবা? এই সংখ্যায় 5-এর স্থানীয় মান কত? 10 টু দি পাওয়ার কত? একক, দশক, শতক। 10 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 500 না? তারপর 6, 6-এর স্থানীয় মান কত বলো তো? 6 ইন্টু 10 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 60। এই 7-এর স্থানীয় মান কত বলো তো? 7 ইন্টু 1 বা 10 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 7। আর এই একের স্থানীয় মান কত বলো তো? 1 ইন্টু 10 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/10 বা 0.1। আর এই 2-এর স্থানীয় মান কত বলো তো? 2 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মানে হচ্ছে 2/100।
0.02। তাহলে এই সংখ্যার মধ্যে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করছে কে? 5 নাম্বার ডিজিটটা না, সে 500 দিছে। পুরো সংখ্যাটা 567.12, এর মধ্যে 500 দিছে এই 5 নাম্বার ডিজিট। আর সবচেয়ে কম দিছে কে বলতো? এই 2 নাম্বার ডিজিট না, 0.02 কন্ট্রিবিউট করছে পুরো সংখ্যায়। এই জন্য এই সংখ্যাটার মধ্যে সবচেয়ে বেশি যে কন্ট্রিবিউট করছে তাকে আমরা বলি এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট ডিজিট। আর সবচেয়ে কম কন্ট্রিবিউট করছে যে তাকে আমরা বলি এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। এম আই ক্লিয়ার? এবং এটা কিভাবে হয়েছে? এটা হচ্ছে ডেসিমাল পয়েন্টটাকে বা রেডিক্স পয়েন্টটাকে মাঝখানে ধরে এই ঘরগুলোকে আমরা 10⁻0, 10⁻1, 10⁻2, 10⁻3 এভাবে করে করে যাবো এই পাশে। আর দশমিকের ওই পাশে কিভাবে যাব? 10⁻−1, 10⁻−2, 10⁻−3। তাহলে রেডিক্স পয়েন্টটাকে ধরে পূর্ণ অংশের জন্য স্থানীয় মান দশমিক সংখ্যা পদ্ধতিতে কিভাবে বাড়ে? 10⁻0, 10⁻1, 10⁻2, 10⁻3। আর দশমিকের ডানে তোমার প্রতীকগুলোর সাথে বা ডিজিট গুলোর সাথে কত গুণ হয়? 10⁻−1, 10⁻−2, 10⁻−3 হবে। ঠিক আছে? তো দশমিককে রেডিক্স পয়েন্টকে মাঝখানে রেখে দুই দিকেই 10-এর মান পজিটিভ ভাবে বাড়ে, 10-এর মান নেগেটিভ ভাবে বাড়ে। বেজ মানে কি? আমরা বলছি বেজ মানে হচ্ছে মৌলিক চিহ্ন বা প্রতীক। দশমিক সংখ্যা পদ্ধতিতে বেজ হচ্ছে 10, কারণ 0 থেকে শুরু করে 9 পর্যন্ত টোটাল 10টা প্রতীক বা চিহ্ন ইউজ করতে পারি আমরা, এর বাইরে কোনো চিহ্ন ইউজ করতে পারবো না। তার একটা এক্সাম্পল হচ্ছে 397.97, ব্র্যাকেটে দিয়ে রাখছে 10। সো এখন থেকে বেজ বোঝার জন্য ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কত লেখা আছে এটা দেখতে হবে। যেমন দেখো এখানে যে সংখ্যাটা 110110, এখানে যদি 2টা না থাকতো তুমি কি বলতে পারতে এটা কোন সংখ্যা বা কোন ভাষায় লেখা হয়েছে? এটা কি দশমিক সংখ্যা? হইতে পারে যে ভাই একক দশক শত, একক দশক শতক হাজার অযুত লক্ষ, তার মানে এটা 1,10,110। কিন্তু যেহেতু আমাদের এখানে দুই পাশে ব্র্যাকেট দিয়ে 2 লিখে দিছে, তার মানে এই সংখ্যাটা আসলে একটা বাইনারি সংখ্যা। এই সংখ্যার বেজ হচ্ছে 2। এটাকে 10-এর মতো করে চিন্তা করলে হবে না, এটাকে 2 গুণ গুণ করে দুই পাশে বাড়বে এভাবে চিন্তা করতে হবে, কারণ ব্র্যাকেটে 2 লিখে রাখছে। সো 2 মানে তার মৌলিক চিহ্ন থাকবে শুধুমাত্র 2টা। 10 ভিত্তিক সংখ্যায় মৌলিক চিহ্ন থাকে 10টা, 2 ভিত্তিক সংখ্যায় মৌলিক চিহ্ন থাকবে 2টা, 0 আর 1। 8 ভিত্তিক সংখ্যায় মৌলিক ডিজিট থাকবে 8টা, 0 থেকে 7। তারপর 16 ভিত্তিক সংখ্যায় মৌলিক ডিজিট থাকবে 16টা। সো ভিত্তি চেঞ্জ করে করে আমরা বিভিন্ন ধরনের সংখ্যা বানাইতে পারবো। ডেসিমাল সংখ্যা আমরা সবাই চিনি, বুঝি কিভাবে গঠিত হয়েছে সেটাও জানি। এখন অন্য ভিত্তিক সংখ্যা পদ্ধতিগুলো কিভাবে তৈরি হয়েছে সেটাও আমরা আস্তে আস্তে শিখে যাব। ঠিক আছে? আজকে বেশিক্ষণ ক্লাস নিব না, প্রথম ক্লাস যেহেতু আমি আর 10 মিনিট ক্লাস নেব। ঠিক আছে? ওকে। স্থানীয় মান কি জিনিস সেটা আমরা বুঝে গেছি, স্থানীয় মান বানায় কিভাবে সেটাও বুঝে গেছি। যেমন আমাদের এখানে 555 একটা সংখ্যা আছে, এই সংখ্যাটাকে আমরা কিভাবে বানাবো, সংখ্যাটার মান কিভাবে গঠিত হয়েছে। এই যে দেখো, প্রথম 5কে আমরা 10⁻0 দিয়ে গুণ করছি, পরের 5কে আমরা 10⁻1 দিয়ে গুণ করছি, পরের 5কে আমরা 10⁻2 দিয়ে গুণ করছি, এবং ফাইনালি এগুলোকে যোগ করে দিছি 555। যদিও এখানে একটাই ডিজিট, তার নিজের সমান সেম,
এটারও 5, এটারও 5, এটারও 5, বাট স্থানীয় মানটা ডিফারেন্ট। 555। স্থানীয় মান বের করার জন্য কি করা লাগে? প্রত্যেকটা ডিজিটকে তার যেই স্থানগত মান আছে সে স্থানগত মান দিয়ে গুণ করে আমরা স্থানীয় মান পেয়ে যাই। ওকে, কোন পজিশনে আছে সেটার উপর বেস করে আমরা তার স্থানীয় মানটা পেয়ে যাই। সেখানে একটা এক্সাম্পল দেখাতে পারতাম, তোমরা এক্সাম্পল পারো। ডেসিমাল সংখ্যা পদ্ধতি কিভাবে গঠিত হয় এটা নতুন করে বলার দরকার নাই। যেখানে 10টা অঙ্ক থাকবে, 10টা মৌলিক জি থাকবে, সেটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10, ব্র্যাকেটে 10 লেখা থাকবে, এবং একটা যদি সংখ্যা দেওয়া থাকে বলা হয় এটাকে কিভাবে গঠিত হয়েছে সেটা বলো, তুমি ইজিলি পারবা। 4786 এটা কিভাবে গঠিত হয়েছে? 4786 একটা সংখ্যা কিভাবে হয়েছে? খুব সহজ। 6 কে গুণ করবো 10⁻0 দিয়ে, 6 কে গুণ করবো 10⁻0 দিয়ে, 8 কে গুণ করবো 10⁻1 দিয়ে, 7 কে গুণ করবো 10⁻2 দিয়ে, 4 কে গুণ করবো 10⁻3 দিয়ে। তাহলে যেহেতু বেস সংখ্যাটা হচ্ছে দশমিক, তাহলে আমি কি করবো জানো? প্রত্যেকটা ডিজিট নিব, এই ডিজিট গুলোকে কি দিয়ে গুণ করবো? তার বেস দিয়ে গুণ করবো, এবং সেই বেসের পাওয়ার কি হবে? বেসের একটা পাওয়ার আছে, দেখো 10 এর পাওয়ার 0, 10 এর পাওয়ার 1, 10 এর পাওয়ার 2, 10 এর পাওয়ার 3। বেসের পাওয়ার কি হবে? তার পজিশন। আর এই সবগুলোকে সামেশন করে দিব, তাহলে আমার সংখ্যাটা চলে আসবে। এটা হচ্ছে কমন ফর্মুলা। কি করব? প্রত্যেকটা ডিজিট নিব, তাকে তার বেস দিয়ে গুণ করব, আর বেসের পাওয়ার হবে তার পজিশন। এবং পজিশনটা স্টার্ট হয় কিভাবে? পজিশনটা স্টার্ট হয় কিভাবে? দশমিক পয়েন্ট থেকে শুরু করে বামে 0, 1, 2, 3, 4, 5 এভাবে, আর ডানে হচ্ছে -1, -2, -3, -4, -5 এভাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পজিশন গুলো কিভাবে তৈরি হচ্ছে সেটা। তাহলে দশমিক সংখ্যা নিয়ে কিন্তু আমাদের আর কোনো কমপ্লেক্সিটি বা কনফিউশন থাকার কথা না। এবং এটা হচ্ছে এমএসবি, এটা হচ্ছে এমএসবি, বি হবে এটা, আর এটা হচ্ছে এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট, মোস্ট সিগনিফিকেন্ট বিট, বা এটাকে অনেক সময় এমএসডিও বলা হয়। ডিও বলতে পারো তুমি, ডি বললে এটা হচ্ছে ডিজিট বোঝাবে, ডিজিট। আর বি বললে এটা বোঝাবে বিট। ডিজিট আর বিট একই কথা, ঠিক আছে। বাইনারি সংখ্যা, বলো তো বাইনারি সংখ্যা কি হবে? তোমরা এখন নিজেরাই জানো বাইনারি মানে কি। বাইনারি, ঠিক আছে, বাই মানে 2, আরি মানে তো একটা সংখ্যা আর কি। সো বাইনারি সংখ্যা পদ্ধতি মানে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যার বেস হবে 2, যার প্রতীক হবে 2টা 0 আর 1। আর সংখ্যাটা বানাবো কিভাবে বলো? যেই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2 বা অঙ্ক থাকে 2টা, সেটাকে আমরা বাইনারি সংখ্যা বলি। এটা কোথায় কোথায় ব্যবহার করা হয়? নর্মালি ইলেকট্রনিক্স যন্ত্রপাতিতে এই সংখ্যা পদ্ধতি ইউজ করা হয়। এটার বেস হচ্ছে 2, আর এটার প্রতীক হচ্ছে 2টা, একটা 0 আর 1। মানে বাইনারি সংখ্যা পদ্ধতিতে, বাইনারি ভাষায় দুনিয়ার যে কোনো সংখ্যা লিখতে চাও, 1000 কোটি, 5050.20, ওইটাকেও লিখতে হবে 0 আর 1 দিয়ে। 0 আর 1 এর বাইরে কিছুই লিখতে পারবা না। যে কোনো সংখ্যা লিখতে চাও তোমাকে 0 আর 1 দিয়ে লিখতে হবে। যেমন এখানে একটা সংখ্যা 101101.011, এটা একটা বাইনারি সংখ্যা। কেন? কারণ এটাকে ব্র্যাকেটে দিয়ে 2 লেখা ছিল, ব্র্যাকেটে দিয়ে যত লেখা থাকবে এটা তত সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা। এই সংখ্যাটা বের করবো কিভাবে? ওই যে আগের মতো সূত্র,
ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার পজিশন। তাহলে ডিজিট হচ্ছে 1 ইনটু বেস, এই সংখ্যাটার বেস কত 2, টু দি পাওয়ার পজিশন, এটা কততম পজিশন, এটা যেহেতু দশমিক, দশমিকের আগে কত পজিশন শুরু হয় 0 দিয়ে। তাহলে এই সংখ্যাটা কিভাবে তৈরি হয়েছে আমাদের, এই 1 কে গুণ করব, বা এখান থেকে শুরু করি, এই 1 গুণ হবে 2 টু দি পাওয়ার 0 দিয়ে, 2 টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে এটার মান হচ্ছে আসলে 1। এই 0 গুণ হবে 2 টু দি পাওয়ার 1 দিয়ে, সো 2 টু দি পাওয়ার 1 মানে কত 2, 0 দিয়ে তো গুণ করব, তাহলে 0 দিয়ে গুণ করলে তো 0ই থাকে। এই 1 কে গুণ করবো 2 টু দি পাওয়ার 2 দিয়ে মানে 4 দিয়ে, তাহলে 1 ইন্টু 4 মানে হচ্ছে 4 থাকবে। এই 1 কে গুণ করবো 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে 8, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 মানে 8, সো 8 থাকবে এটা। 0 কে গুণ করবো 2 টু দি পাওয়ার 4 দিয়ে মানে 16, তাহলে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 4, 16 দিয়ে গুণ করবো, তাহলে এটা 0 হয়ে যাবে। এই 1 কে গুণ করবো 2 টু দি পাওয়ার 5 মানে 32 দিয়ে, সো এটা হয়ে যাবে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 5 মানে 32। ঠিক সেম ভাবে এই 0 কে গুণ করবো 2 টু দি পাওয়ার -1 দিয়ে, 0 কে গুণ করবো 2 টু দি পাওয়ার -1 দিয়ে মানে 0/2 মানে আসলে 0, ঠিক আছে। 0/0 ইন্টু 2 টু দি পাওয়ার -1 মানে 0/2, 0/2 মানে কত 0। এই 1 কে গুণ করবো 2 টু দি পাওয়ার -2 দিয়ে, মানে 2 টু দি পাওয়ার 2 মানে তো 4, তাহলে 1/4, 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2 মানে 1/4 মানে কত 1/4 মানে আমরা বলতে পারি 0.25। আর এই 1 কে গুণ করবো 2 টু দি পাওয়ার -3 দিয়ে, 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3, 2 টু দি পাওয়ার 3 মানে 8, সো 1/8, 100 কে 8 দিয়ে ভাগ করলে কত হয় 1/8 কত হয় 0.125, 0.125। ফাইনালি আমি কি করবো এই সবগুলোকে যোগ করবো, সবগুলোকে যোগ করে দিলেই আসল সংখ্যা কত সেটা পেয়ে যাবো। 32 আর 8 হচ্ছে 40, 44, 45 দশমিক কত এটা বলতো, 0.2 আর 0.1 যোগ করলে 0.3, 0.375, সো 45.375। তাহলে 45.375 এই সংখ্যাটা যা কথা, এটাকেই যদি বাইনারিতে লিখতে চাইতাম তাহলে এটা 1101101.011 হয়ে যেত, মানে সংখ্যাটা অনেক লিখতে অনেক বড় মনে হয়তো। আমাদের ভাষায় যেটা এটা সহজ, এটাকে বাইনারিতে লিখতে এই কঠিন একটা সংখ্যা লিখতে হইতো। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই কঠিন প্রশ্নটা দেওয়ার মানে কি, কঠিন ভাষায় লেখার দরকারটা কি। ভাই আমাদের ভাষা তো সহজ, আমরা বাংলায় লিখতে পারি বলতে পারি, তাহলে আমাদের কেন শুধু শুধু কঠিন ইংলিশ শিখতে হয়েছে, দরকার ছিল, দরকার তো ছিল, কারণ ইংলিশ শিখতে পারলে আমরা ইন্টারন্যাশনালি কমিউনিকেট করতে পারবো, বিভিন্ন দেশের মানুষের সাথে কথা বলতে পারবো। ঠিক সেম ভাবে চাইনিজরা বলবে যে আমার বাংলা কেন শেখা দরকার, আমি চাইনিজই শিখি না, যদিও চাইনিজ কিন্তু আমাদের বাংলা থেকে কঠিন। তাহলে কোনো নতুন ভাষা কেন থাকে, কোনো না কোনো পারপাস থাকে, কোনো না কোনো কারণ থাকে, ঠিক না। যদিও কঠিন একটা থেকে আরেকটা বেশি কঠিন, বাট সেটা ইউজ কেস থাকে। ঠিক সেম ভাবে ডেসিমাল ভাষা আমাদের জন্য সহজ, দেখতেও ছোট মনে হচ্ছে, এটাকে যদি বাইনারিতে কনভার্ট করতে অন্য ভাষায় লিখতে চাই, বাইনারি ভাষায় লিখতে চাই, এটা অনেক বড় হয়ে যায়,
মনে রাখা কঠিন আমাদের জন্য, কিন্তু এই জিনিসটাই আবার কম্পিউটারের জন্য সহজ। বুঝতে পারছো? আমাদের জন্য বড় বেস যে 10 ভিত্তিক সংখ্যাগুলো সহজ, ছোট, বুঝতে সহজ। আবার কম্পিউটারের জন্য কম বেজের বড় সংখ্যাকে মনে রাখা সহজ। আমরা সামনে আরো দেখবো যে কেন সহজ, ঠিক আছে? বাট জিনিসটা হচ্ছে এই ভাষাটা, বাইনারি ভাষাটা কম্পিউটারের জন্য বোঝা সহজ, ক্যালকুলেশন করা সহজ, এই জন্য কম্পিউটার বাইনারি ভাষায় কাজ করে। যদিও দেখতে আমাদের জন্য, মানুষ হিসেবে আমাদের জন্য দেখতে ভাষাটা একটু কঠিন লাগতেছে, সংখ্যাটা কঠিন লাগতেছে। ক্লিয়ার? ভেরি মাচ ক্লিয়ার। এবং এইভাবে শুধু বাইনারি না, আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতিও আছে। অক্টাল মানে 8। তাহলে অক্টাল সংখ্যায় বেস কত হবে বলো? অক্টাল সংখ্যায় বেস হবে 8। এবং কোন কোন প্রতীক বা সংখ্যা ইউজ হবে? এই যে 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত, ঠিক আছে? 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টা, 0 সহ 0 1 2 3 4 5 7, টোটাল 8টা অঙ্ক ইউজ করতে হবে। এর বাইরে কিছু 9 লিখতে পারবা না। 9 লিখলে সেটা অক্টাল সংখ্যা পদ্ধতি থাকবে না। 8ও লিখতে পারবা না। 8 ডিজিটটা ইউজ করতে পারবা না যদি তুমি এই ভাষায় সংখ্যা লিখতে চাও। তোমাকে 0 থেকে 7 এর মধ্যেই যে কোনো সংখ্যা লিখতে হবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং দেখাই দিই, তুমি যদি এরকম লেখো, এটা কত বলো তো? এই সংখ্যাটা কত? তোমাকে যদি প্রশ্ন করা এই সংখ্যাটা কত, তুমি বলতে পারবা না। তুমি বলবা 10, বলবো না এটা 10 না। এখন বলো সংখ্যাটা কত? এটা আসলে 8। খুব কনফিউজিং না? দেখতেছি ভাই 10, বাট আপনি বললেন যেটা 10 না, এটা 8। 10-এর বাইরে 8 লিখছেন, 8-এর বাইরে 10 লিখছেন, মানে এটা কি হচ্ছে? খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। ঠিক আছে, আমরা বলছি ব্র্যাকেটের বাইরে যেটা লিখবো সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। 8 মানে এটা 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 8 ভিত্তিক সংখ্যায় 0 থেকে 7 পর্যন্তই লিখতে পারবে, এর বেশি লিখতে পারবে না। তাহলে এই সংখ্যাটা কত আসলে? চলো বানাই। সংখ্যার মান বোঝার জন্য নিয়ম কি শিখাইছি? নিয়ম শিখাইছি ডিজিট ইনটু বেস এর পাওয়ারের পজিশন। এটা মানে কত? এই 0 কে গুণ করবো কত দিয়ে বলো? 0 ইনটু বেস, এটা হচ্ছে 8 ভিত্তিক সংখ্যা। 8 পজিশন, এটা কততম পজিশন? 0তম পজিশন, 0। এই 1 কে কত দিয়ে গুণ করবো? ডিজিট ইনটু বেস, 8 দিয়ে গুণ করবো। বেসের পাওয়ার কত হবে? 0 1, এটা 1তম পজিশন, 1 দিয়ে গুণ করবো, তারপর যোগ করে দিব। তাহলে কত হয় দেখো তো? 1 ইন্টু 8, 8 হয়। 0 ইন্টু 8 টু দি পাওয়ার 0, এটা 1, 0 ইন্টু 0, 8 প্লাস 0 মানে হচ্ছে 8। তাহলে দেখতে লাগতেছে 10-এর মতো, বাট আসলে সংখ্যাটা আসলে আমাদের ভাষায় 8। বুঝতে পারছো? অক্টালের ভাষায় সেটা 10, আমাদের ভাষায় সেটা 8। ঠিক আছে? আবার আমাদের ভাষায় লিখলে সেটাকে অক্টালে কনভার্ট করলে হয়ে যাবে 10, অক্টালের 10 কে কনভার্ট করলে আমাদের ভাষায় হয়ে যাবে 8। ঠিক আছে? যেমন বাংলাতে আমি, ইংলিশে মি, আবার চাইনিজে হয়তো অন্য কিছু। সো একজনের কাছে যেটা অন্য জনের কাছে সেটা কিন্তু অন্যরকম হয়ে যাবে, দেখতে অন্যরকম লাগবে। ঠিক আছে? এবং সবগুলোর কমন ফর্মুলা কি? এটা ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার পজিশন। সবগুলো ডিজিটকেই তার বেস দিয়ে গুণ করে বেসের পাওয়ার হবে সে পজিশন, তারপর যোগ করে দিলেই টোটাল মানটা পেয়ে যাব। ঠিক আছে? অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে এইখানেও এই সংখ্যাটা, এটা কিন্তু একটা অক্টাল সংখ্যা, এটা একটা অক্টাল সংখ্যা, কারণ এই সংখ্যাটা ব্র্যাকেটে 8 লেখা আছে। এটাকে কনভার্ট করবো আমাদের ভাষায়, কত কনভার্ট করব? কি করব?
প্রত্যেকটা ডিজিটকে তার বেজের উপর পজিশন দিয়ে গুণ করব। প্রত্যেকটা ডিজিটকে বেজের উপর পজিশন দিয়ে গুণ করব। প্রত্যেকটা ডিজিটকে বেজের উপর পজিশন দিয়ে গুণ করব। দশমিকের বামে শুরু হবে 0 1 2 3 এভাবে। দশমিকের বামে -1 -2 -3। তাহলে 7কে 8 to the power 0 দিয়ে গুণ করলে কত হবে? 7। 5কে 8 to the power 1, 8 to the power 1 মানে 8, 5 8 40, এটা হয়ে যাবে 40। 4কে 8 to the power 2, 8 to the power 2 মানে কত? 8 64। 4কে 64 দিয়ে গুণ করলে কত হয়? 256, 256। 5কে 8 to the power 3, 5কে 8 to the power 3 দিয়ে গুণ করলে কত হবে বলো? 5 into 8 into 8 into 8, 2560, 2560। ঠিক সেমভাবে এটা 2 into 8 to the power -1 মানে 2/8, 2/8 মানে কত? 1/4। এটা 0/64, 0/64 মানে 0। আর এটা কত? 1/8 to the power 3। এগুলোকে যোগ করলে যা আসে সেটাই হচ্ছে অ্যাকচুয়াল সংখ্যা, আমাদের ভাষায় সংখ্যা। অক্টালের ভাষায় যেটা এত বড় সংখ্যা, আমাদের ভাষায় সেটা কত? এগুলো আমরা এখন হাতে কলমে করতেছি। আমরা দেখবো ক্যালকুলেটরে একটা প্রেস করলেই হয়ে যায়, একবার ক্লিক করলে ক্যালকুলেটরে পুরো মানটা ডিরেক্টলি আমাদের ভাষায় কনভার্ট হয়ে যাবে। এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, ঠিক আছে? হেক্সাডেসিমাল নামে আরেকটা সংখ্যা পদ্ধতি আছে, এটা এটা বললে আজকে ক্লাস শেষ, আমরা নেক্সট ক্লাস থেকে কন্টিনিউ করবো আবার। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি একটু স্পেশাল, কারণ কি এই সংখ্যা পদ্ধতিতে এটার বেস হচ্ছে 16। হেক্সাডেসিমাল, হেক্সা মানে 6, ডেসিমাল মানে 10, তাহলে হেক্সাডেসিমাল মিলে হয় 16। তাহলে 16টা, এটার বেস হচ্ছে 16 এবং এখানে 16টা অঙ্ক আছে। 0 থেকে 9 পর্যন্ত 10টা আছে টোটাল, সাথে আরো হেক্সা আরো 6টা প্রতীক আছে। সেই 6টা প্রতীক স্পেশাল, এই ক্যাপিটাল এ থেকে শুরু করে ক্যাপিটাল এফ পর্যন্ত 6টা। তাহলে এই 10 আর এই 6, টোটাল 16টা। খুবই ইন্টারেস্টিং সংখ্যার ভিতরে লেটার। এখন আমরা দেখব যে লেটার দিয়ে সংখ্যা বানানো যায়, কি অদ্ভুত, ঠিক না? এমন একটা সংখ্যা বানাইলা যে সংখ্যার ভিতরে আবার ABCD আছে, যেটা আসলে একটা সংখ্যা। এবং এটা যদি সমতুল্য চিন্তা করো, যে এ মানে কত? এ মানে আমাদের ভাষায় 10, হেক্সাডেসিমালে বি মানে আমাদের ভাষায় 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। ঠিক আছে? হেক্সাডেসিমালের এই লেটার গুলা ABCDEF এগুলার সংখ্যা, এবং এগুলার আমাদের মান। কোথাও যদি এ দেখি তাহলে সেটা বুঝে নিব যে আমাদের ডেসিমাল ভাষায় সেটা 10, বি দেখলে আমাদের ডেসিমাল ভাষায় সেটা 11। সেগুলো কনজিকিউটিভ পরপর মান। হ্যাঁ, A10, B11, C12, D13, E14, F15। ঠিক আছে? তাহলে হেক্সাডেসিমালের টোটাল প্রতীক কয়টা? 0 1 2 3 4 5 6 7 8 9, A B C D E F, এই টোটাল 16টা মৌলিক প্রতীক। এগুলা দিয়ে সংখ্যা লিখতে হয়। যেমন এখানে একটা সংখ্যা লিখতে পাচ্ছ 1A3.9F, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। কেন? কারণ এখানে 16 লেখা আছে। এবং সেটার মান বের করব কিভাবে ভাইয়া? হেক্সাডেসিমালে তো এটা, বাট অ্যাকচুয়ালি মান কত আমাদের ভাষায় কত? চলো বের করি, খুব সহজ। 3কে গুণ করব তার বেস টু দি পাওয়ার পজিশন, এ কে গুণ করব, এ মানে কত? 10, এর মান তো 10, দেখাইছি না একটু আগে। এ কে গুণ করব তার বেস টু দি পাওয়ার পজিশন দিয়ে, 1 কে গুণ করব তার বেস টু দি পাওয়ার পজিশন দিয়ে।
ঠিক আছে, ওই পাশে 9 কে গুণ করবো তার বেস 16 টু দি পাওয়ার পজিশন -1। আর এই এফ, এফ মানে কত বলো তো? এফ মানে কত? এ বি সি ডি ই এফ। এ মানে 10, বি মানে 11, এভাবে করে করে এফ মানে 15। এফ মানে হচ্ছে 15, 15 কে গুণ করবা 16 টু দি পাওয়ার -2 দিয়ে এবং যোগ করে দিবা। ঠিক আছে, তাহলে আমরা করি 3 কে 16 টু দি পাওয়ার 1 মানে 3 ইন্টু 1 মানে আসলে 3। এ মানে 10, 10 কে 16 টু দি পাওয়ার 1 মানে 10 ইন্টু 16, এটা হয়ে যাবে 160। 1 ইন্টু 16 টু দি পাওয়ার 16 দুগুণে কত? 16 ইন্টু 16 কত? 56 না? 256 না? 1 ইন্টু 256, 256। 256 যোগ 160 যোগ 3 যোগ কত হবে? 9 ইন্টু 16 টু দি পাওয়ার -1 মানে 9/16। এফ, এফ মানে 16, এর পাওয়ার 16 টু দি পাওয়ার -2 মানে 16/16 স্কোয়ার মানে 1/16। একটা 16 একটা 16 তো কাটা যায়, টোটাল কত থাকে বলো? টোটাল হয় 256 প্লাস 160 প্লাস 3 প্লাস কত হবে এখানে? 9/16, 9/16 প্লাস কত? প্লাস এখানে 16/16 স্কোয়ার মানে একটা 16 কাটা, তাহলে 1/16, 1/16। টোটাল আসতেছে 419.625। এটাই হইতেছে আমাদের ডেসিমাল সংখ্যা আমাদের ভাষায়। তাহলে হেক্সাডেসিমাল ভাষায় এটা মানে আমাদের ভাষায় এটা। বোঝা গেছে? আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে আমরা সংখ্যা পদ্ধতির ইতিহাস, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, আমাদের 4 ধরনের সংখ্যা পদ্ধতি, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল শিখেছি, দেখেছি। কনভার্ট কিভাবে কনভার্ট করবো সেটা শিখেছি। এবং সামনের ক্লাসে আমরা আমাদের নিজস্ব এই 4টা পদ্ধতির বাইরেও নতুন কোনো পদ্ধতি বানানো যায় কিনা সেটা শিখব। আর তোমাদের হোমওয়ার্ক হিসেবে 2টা ভাষা দিব, 2টা সংখ্যা দিব। আব্বা বড় নাকি দাদা বড়? এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আজকের ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে আব্বা বড় নাকি দাদা বড়, এটা তোমরা একটু হিসাব করে নিয়ে আসবা। ঠিক আছে, এটা একটা সংখ্যা, এটাও একটা সংখ্যা। ওকে, 2টা সংখ্যার মধ্যে কে বড়? আব্বা দাদা বলতে বলতেছি না, বুঝাই যাচ্ছে দাদা বড় হবে বয়সে, বয়স বুঝাইছি না, আমি জাস্ট বলছি আব্বা বড় না দাদা বড়। এখন তোমাদের হিসাব তোমরা কিভাবে ক্যালকুলেশন করবা তোমাদের কিন্তু আজকে শিখাই দিয়েছি। ঠিক আছে, আজকে শিখাই দিয়েছি। আর ছোট্ট করে একটা এমসিকিউ নিতে পারতাম তোমাদের আজকের জন্য। একটা এমসিকিউ ছিল আমার আজকে, তোমাদের জন্য আমার একটা এমসিকিউ ছিল, কতগুলো প্রশ্ন, বাট আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখবো। আজকে আমরা হোমওয়ার্কটা পর্যন্তই থাকুক। ঠিক আছে, আব্বা বড় নাকি দাদা বড়? আশা করি ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, তারা যদি আমাদের সাথে জয়েন করতে চায় অবশ্যই আমাদের পোস্টটা শেয়ার করে দিও, এন্ড তারা যেন জয়েন করে এন্ড সবগুলো ক্লাস সুন্দর মতো বুঝে পায় উইথ অ্যাপ এন্ড ওয়েব এন্ড এআই অ্যাসিস্ট্যান্ট। এন্ড সবগুলো ক্লাসে আমি নিব ইনশাল্লাহ, গুছায় আস্তে ধীরে নিব। কোনো প্রবলেম হলে আমরা 1-to-1 সলভ করবো গ্রুপে, হোয়াটসঅ্যাপে বা আমাদের অ্যাপে। এআই কে জিজ্ঞাসা করলো, এআই বলে দিবে। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আমাদের রুটিন গুলো আমি
আমাদের ফেসবুক গ্রুপে এবং অ্যাপে, দুই জায়গায় দিয়ে দিব, এবং প্রত্যেকটা ক্লাসের আগে একটা করে রিমাইন্ডারও দিয়ে দিব, ঠিক আছে, যে আজকে কিন্তু ক্লাস আছে। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটা যারা করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি ক্লাসের নোটটা অ্যাপেও দিয়ে দিব, আমাদের গ্রুপেও দিয়ে দিব, বইগুলোও আমি পিডিএফ অ্যাপে এবং ফেসবুকে দুই জায়গায় দিয়ে দিব। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন, আসসালামু আলাইকুম।